আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ। তো 10 মিনিটস স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে লাইভে আসি 10 মিনিটস স্কুলের যে ক্লাসরুম থেকে সেখানে। তো আজকে আমরা পড়াশোনা করবো বেসিক্যালি ফিজিক্স নিয়ে। আচ্ছা, তো ফিজিক্সের খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রথমত অধ্যায়ের নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তো সেইটার ঘর্ষণ বা ঘর্ষণ গুণাঙ্কের সাথে আমাদের সবার একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে আপনার হেলানো তল। ওকে, তো আমরা আজকে বেসিক্যালি সেই হেলানো তল নিয়ে পড়াশোনা করব এবং এর ম্যাথ গুলো দেখবো, যেগুলোকে আপনারা অনেক অনেক বেশি ভয় পান। ওকে, তো শুরু করার আগে আপনাদের মাঝখানে যারা আমার সাথে জয়েন করেছেন তারা জানিয়ে দেন কে কোথা থেকে বলছেন এবং হচ্ছে আপনারা কে মানে কোন ক্লাস থেকে বলছেন, অথবা হচ্ছে আপনাদের স্কুল থেকে আপনারা বলছেন। এটা একটু আমাদের কষ্ট করে জানিয়ে দেন যেন আমরা বুঝতে পারি, আর হচ্ছে যেন আপনাদের সহপাঠীরাও জানতে পারে, শিখতে পারে, সেজন্য এটাকে শেয়ার করে দিন। ওকে, সো আমি ওয়েট করছি আপনাদের কমেন্টের জন্য। ওকে, আচ্ছা, তো আমাদের সঙ্গে হচ্ছে জয়েন করছেন অলরেডি অনেকেই। তো আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি অনেকেই জয়েন করছেন আমাদের সঙ্গে। সো এই লাইভ ক্লাসটিতে আপনাদের সবাইকে সত্যি স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের এই নিউটনীয় বলবিদ্যার যে আপনার যে টপিক, সেটা আমরা পড়ব। তো হেলানো তল আর হচ্ছে ঘর্ষণ এবং ঘর্ষণ গুণক। ওকে, তো আসুন আমরা হচ্ছে শুরু করি। তো একদম শুরুতে যেটি আমি বলবো যে আচ্ছা, ঘর্ষণ জিনিসটা কি। আচ্ছা, প্রথমত হচ্ছে যেহেতু আমরা ঘর্ষণ নিয়ে পড়াশোনা করছি, তাহলে আগে বুঝতে হবে যে ঘর্ষণ জিনিসটা কি। আচ্ছা, যদি কেউ একদম সিম্পল ভাবে আপনাদেরকে বলে যে ঘর্ষণ জিনিসটা কি, তাহলে আপনারা খুব একটা সহজ আনসার দিবেন যে ঘর্ষণ হচ্ছে এক প্রকার বল। কি? ঘর্ষণ হচ্ছে এক প্রকার বল। আচ্ছা, ঘর্ষণ যে বল, এই বলের অ্যাকচুয়ালি কাজ কি? কাজ হচ্ছে গতির বিরুদ্ধে কাজ করা। অর্থাৎ যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে, তাহলে সেই বস্তুর গতির বিরুদ্ধে কাজ করার যে গতিকে রোধ করার জন্য যে আমরা বল প্রয়োগ করি, তার নাম কি? তার নামই হচ্ছে আমাদের সেই ঘর্ষণ বল। ওকে, আচ্ছা, তো এই যে আপনাদের ঘর্ষণ বলটা আছে, এই ঘর্ষণ বল অ্যাকচুয়ালি একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে, সাপোজ ধরেন আমরা যখন একটা গাড়ি যখন একটা রাস্তার উপর দিয়ে চলে, তখন হচ্ছে এই যে তাদের এই যে গাড়ির চাকা এবং রাস্তার যে পিচ, ওদের মাঝখানে একটা ঘর্ষণ হয় না, যার জন্য কি হয়, গাড়িটা থেমে যায়। এই যে ঘর্ষণ, এই যে একটা বল প্রয়োগ করার ফলে আমাদের গতিটা যে থেমে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। তো আমরা বেসিক্যালি আজকে ঘর্ষণ বল নিয়ে পড়াশোনা করব। তো দেখি আমাদের সঙ্গে জয়েন করছেন কে কে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে মিস্টার আইয়ুব আইয়ুব আলী জয়েন করেছেন, আমাদের সঙ্গে জয়েন করেছেন তাসনিয়া আক্তার, আর হ্যাঁ, আমার সঙ্গে আরো জয়েন করেছেন আর অনেকেই। তো আমরা হচ্ছে পড়তে পড়তে তাদের যে প্রশ্নগুলো সেগুলো দেখবো এবং সবকিছু বুঝবো। ওকে, তো আসুন আমরা শুরু করে দিই। এখন আমাদের টপিকের মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে ঘর্ষণ যে আমরা বল বললাম, এই ঘর্ষণের আপনার সুবিধা কি আর হচ্ছে অসুবিধা কি। ওকে, আচ্ছা, শুরুতেই বলে রাখি ঘর্ষণের সুবিধা কি। এখন আপনারা জাস্ট বলতে পারেন যে ভাই ঘর্ষণ মানে তো হচ্ছে বাধা, বাধা মানে শুধু অসুবিধা অসুবিধা। ওকে, কিন্তু মনে রাখবেন যে না, ঘর্ষণের অনেক অনেক সুবিধা বা অ্যাডভান্টেজ আছে আর অনেক অসুবিধাও আছে। ওকে, এখন আমরা আগে জানবো যে ঘর্ষণের আপনার সুবিধা কি আর হচ্ছে অসুবিধা কি। তাহলে শুরুতে আসেন আমরা একটু দেখি যে আপনার ঘর্ষণের সুবিধা কি। আচ্ছা, যদি আমরা দেখি ঘর্ষণের সুবিধা কি, তাহলে একটা কথা খুবই শুরুতে আসবে, সেটা হচ্ছে ঘর্ষণ আমাদেরকে পায়ে হাঁটতে সাহায্য করে। আমরা যে পা দিয়ে হাঁটি না, পা দিয়ে যে হাঁটি, পায়ে হাঁটতে আমাদেরকে কে সাহায্য করে? এই ঘর্ষণ আমাদেরকে পায়ে হাঁটতে সাহায্য করে। তারপর আমরা আরো দেখি যে আমরা যে গাড়ি চালাই না, সেই গাড়ি যেমন হচ্ছে আটকাইতে বা ব্রেক করতে আমার যেরকম ঘর্ষণের আমাকে একটা বল প্রয়োগ করে, তবে এই ঘর্ষণ ছাড়া অ্যাকচুয়ালি আমরা গাড়িও চালাতে পারি না। তার মানে আমাকে গাড়ি চালাতে আমাকে কে সাহায্য করে? গাড়ি চালাতে আমাকে সাহায্য করে হচ্ছে ঘর্ষণ। ওকে, আচ্ছা, তো এই মোটামুটি এগুলা নিয়ে এই আপনার পায়ে হাঁটতে কিভাবে সাহায্য করে। ধরেন এটা হচ্ছে একটা রাস্তা। ওকে, তো ধরেন আপনি হচ্ছেন একটা, আপনার এটা হচ্ছে ধরেন আপনার পা। ওকে, তো আমি হয়তো ভালো আঁকতে পারি না। তো আপনি একটা পাকে আপনি কি করেন যে যখন আপনি সামনের দিক বরাবর চলাচল শুরু করেন, তো এক পা দিয়ে আপনি হচ্ছেন এই যে আপনার যে রাস্তা আছে সেখানে আপনি আটকায় রাখেন, আরেক পা সামনের দিকে আগান, তাই না?
তারপর আবার কি হয়, তারপর আবার এই পাকে আটকে রেখে এই পা সামনের দিকে আগান, তাই না? তার মানে এই যে আপনার এই পাটা যে আটকে রাখছেন, আটকাতে আপনাকে সাহায্য করছে কে? সাহায্য করছে আপনার এই ঘর্ষণ বল। ওকে, তাইলে আমরা বুঝলাম যে ঘর্ষণ বলের অ্যাকচুয়ালি আমাদের যে পায়ে হাঁটতে সাহায্য করে এটা আমরা বুঝলাম, আর আমাদের গাড়ি চালাতে ঘর্ষণ বল সাহায্য করে। কিভাবে সাহায্য করে একটা সিম্পল উদাহরণ আপনাদেরকে দিই। ধরেন এমন যে একটা রাস্তা, ওকে, এটা একটা রাস্তা, তো এই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, ওকে, একটা গাড়ি এই রাস্তার মধ্য দিয়ে আপনার সামনের দিকে যাচ্ছে। তো এখন যখন এই গাড়ি যাচ্ছে, একটা কথা বলেন তো, যে গাড়ির যে চাকা এর সঙ্গে রাস্তার যে তোমার পিচ এর সঙ্গে একটা ঘর্ষণ বল হচ্ছে না? তাহলে এখন তুমি বলবা যে ভাইয়া মানে গাড়ি চালাতে মানে চলতে কিভাবে সাহায্য করে? সাহায্য করে এইভাবে যে আমার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা তোমার কি, সেই রাস্তাটা ধরো সে রাস্তাটা উঁচু নিচে থাকে না? আমি যদি একদম অনুবীক্ষণ দেখি তাহলে কি দেখি, যে রাস্তাটা পিচ গুলা কি উঁচু নিচে এমন থাকে না? আচ্ছা, তো আমি কি করলাম, আমি এই রাস্তাটাকে একদম মসৃণ করে দিলাম, একদম মসৃণ। আর বলো এই যে আমার যে তোমার চাকাটা আছে, এই চাকাটাকে আমি একদম তোমার হচ্ছে মানে কি বলবো, এটাকে একদম হচ্ছে মানে খাজ মুক্ত করে দিই, অর্থাৎ এর মধ্যে এই চাকার মধ্যে কোনো খাজ নাই। তখন দেখবা এই গাড়িটা একটু রাস্তার মধ্যে চলবে না, সে পিছলাবে। আমরা পিছলা খাই না? আচ্ছা, তো অ্যাকচুয়ালি কি হয় যে গাড়িটা এই জায়গার মধ্যেই থাকবে, অর্থাৎ গাড়িটা সামনের দিকে আগাবে না। এখন সাপোজ ধরো আমি আমার রাস্তার পিচ হচ্ছে এইটা, ওকে, সাপোজ এই রাস্তার এটা আমার চাকা। তো চাকা কি করতে হয়, যে চাকা আমার আমার মানে গাড়িটাকে চলতে হইলে এই চাকাকে আমার এভাবে টার্ন নিতে হয়, টার্ন নিয়ে এই যে তোমার পিচটা এর উপর দিয়ে আমাকে যেতে হয়, ওকে। তো গেলেই হচ্ছে আমি একমাত্র কি গাড়িটা চলতে পারবো, আগাইতে পারবো না। তার মানে আমাকে আগাইতে সাহায্য করতেছে কি, এই ঘর্ষণ। যদি আমার ঘর্ষণ না থাকতো তাহলে তোমরা দেখতা যে আমার যে চাকা যেটা আছে সেই চাকাটা হচ্ছে তোমার এখানে নিজে নিজে ঘুরতো, অর্থাৎ সেখানে অ্যাকচুয়ালি গাড়িটা চলতে পারতো না। আচ্ছা, তার মানে আমরা কি দেখলাম, যে পায়ে হাঁটতে আমার যেমন ঘর্ষণ লাগে, আমার গাড়ি যে আমরা চালাই সেই গাড়ি চালানোর সময় আমাদের ঘর্ষণ লাগে। এখন ধরো আমাদের তৃতীয় পয়েন্ট, ধরো আমি যদি এখন বলি ঘর্ষণ মানে কিভাবে রক্ষা করে আমাদেরকে। আচ্ছা, ধরো তুমি একটা পানির গ্লাস, ওকে, তুমি একটা পানির গ্লাস ধরো, পানির গ্লাসটা ধরো হচ্ছে বরফ 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 দেওয়া মানে বরফযুক্ত পানি নেওয়া তোমার গ্লাসটা। তার মানে কি হয়, সেই গ্লাসের তোমার যে আশেপাশে এখানে কি শিশির বিন্দু জমা হয় না, বলো এটা পিছলা পিছলা লাগে না? তুমি একটা কাজ করতে পারো, তুমি ওই গ্লাসের চারপাশে তেল, ধরো তুমি গ্লাসের চারপাশে তেল মেখে দিলা, ওকে। তেল মাখলে কি হবে, গ্লাসের যে তোমার চারপাশটা সেটা কি অনেক তৈলাক্ত হবে না, অনেক পিচ্ছিল হবে না? দেখবা তোমার হাত থেকে সহজে গ্লাসটা পড়ে যায়। তাইলে আমাকে বলো গ্লাসটা সহজে পড়ে যায়, কেন পড়ে গেছে? কারণ তোমার হাত এই গ্লাসটাকে তোমার আটকাইতে সে সফল হয় নাই, ওকে, বা সামর্থ্য হয় নাই। তাইলে আমার এই যে গ্লাসটাকে যে আমি হাত দিয়ে আটকায় রাখছি, যার মধ্যে আমি পানি খাচ্ছি, বা আমি তাকে পড়তে দিচ্ছি না, তাহলে এখানে আমাকে সাহায্য করছে কে? এখানে আমাকে সাহায্য করছে ঘর্ষণ। তার মানে এই যে আমি গ্লাসকে ধরে রাখছি সেটা আমাকে সাহায্য করছে ঘর্ষণ। তার মানে এটা আরেকটা উদাহরণ, আমি এটা লিখলাম না। তারপর ধরো আমরা অনেকে দেখছি না প্যারাশুট, দেখলাম না অনেকে প্যারাশুট। আচ্ছা, প্যারাশুটে কি হয়, প্যারাশুটে বেসিক্যালি কাজটা এমন হয় যে তোমার ধরো প্যারাশুট কি হয়, নিচের দিকে নামে, তাই না? নামলে কি হয়, যে ধরো সাপোজ আমার প্যারাশুটটা ধরো নাই, ঠিক আছে, তাহলে আমার কি হইতো, প্যারাশুটটা তো এমন না কিছুটা, ধরো আমি এটাকে মুছে ফেললাম। প্যারাশুট ধরো এরকম যে এমন থাকে, এমন গোল কিছু একটা থাকে, রাইট? আচ্ছা, তো এইখানে দেখবা যে বাতাস প্রবেশ করে, ওকে। ব্যাপারটা কি হয়, এই প্যারাশুট ধরো আমার ছিল না, তাহলে আমি এখানে মানুষটাকে বসা বসা অবস্থায় আমি ছিলাম না, এখানে আমি বসা অবস্থা ধরো আমি এখানে মানুষ বসে আছি, তো বসা অবস্থা ছিলাম না। যদি আমি প্যারাশুটটা না থাকতো তাহলে আমার কি হতো, আমার এই আমি কি একদম সোজা নিচের দিকে পড়তাম। তাহলে আমাকে নিচের দিকে পড়া থেকে আমাকে রক্ষা করতেছে কে? প্যারাশুট। কিভাবে রক্ষা করতেছে? কারণ এই প্যারাশুটের ভিতর দিয়ে তোমার হচ্ছে বাতাসটা ফ্লো যাচ্ছে, বাতাস ঢুকতেছে, ফলে বাতাসটা ঘর্ষণ বল বা বল দিয়ে আমাকে কি করতেছে, বা ধরো আমি যদি বলি এপাশ দিয়ে কি বাতাস যাচ্ছে না, প্যারাশুটের এপাশ দিয়ে বাতাস যাচ্ছে, এপাশ দিয়ে কি বাতাস যাচ্ছে না, তাহলে এই বাতাসগুলো অ্যাকচুয়ালি আমাকে কি করতেছে, প্যারাশুটকে উপরের দিকে উঠাতে সাহায্য করতেছে, যার জন্য প্যারাশুটটা একদম ডিরেক্ট নিচে নামে না, সে আস্তে 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 করে নিচে নামে, ওকে। তাইলে আমরা মোটামুটি অনেকগুলো দেখলাম, তাই না, যে পায়ে হাঁটতে আমাকে সাহায্য করে হচ্ছে আমার এই ঘর্ষণ বল, গাড়ি চালাতে সাহায্য করে ঘর্ষণ বল, পানির গ্লাসকে ধরে রাখতে সাহায্য করে ঘর্ষণ বল, তারপরে তোমার হচ্ছে এই যে আমার প্যারাশুট, এখানে আমাকে সাহায্য করে কে? ঘর্ষণ বল, তাই না? আচ্ছা, তো এরপর ধরো যে আমরা একটা জিনিস আগে দেখে আসছি, বা আমরা আমরা তো এখন এটা করি, যখন আমাদের খুব শীত লাগে শীতকালে, তখন আমরা কি করি বলতো? তখন আমরা কি করি, দুই হাত দিয়ে ঘষা দিই না?
দুই হাত দিয়ে ঘর্ষণ দিই না? তার মানে যখন আমরা দুই হাত দিয়ে ঘষা দিই বা ঘর্ষণ করি তখন আমাদের হাত কি হয়, তাপ উৎপন্ন হয়। তার মানে তখন আমরা আরামপ্রদ মানে আরামদায়ক অবস্থা অনুভব করি। তার মানে এই যে শীত থেকে বাঁচার জন্য বা খানিকটা উষ্ণতা সৃষ্টির জন্য আমাকে কি সাহায্য করতেছে, ঘর্ষণ। আচ্ছা আরেকটা কথা, এই যে আমি কি বোর্ডে লিখতেছি না, এই হোয়াইট বোর্ডটাতে লিখতেছি না, তো এই যে আমি মার্কার দিয়ে তোমার হচ্ছে এখানে আমি দাগ দিচ্ছি, তাই না? এই দাগ দেওয়ার সময় মার্কারের যে এই মাথাটা আর হচ্ছে বোর্ডের যে তোমার পৃষ্ঠটা, এটা কি একটা ঘর্ষণ হচ্ছে বলেই কি আর মার্কারের কালিটা কি এই তোমার হোয়াইট বোর্ডের এই পৃষ্ঠের উপরে বসতেছে, রাইট? তার মানে আমার এইখানে যে আমি লিখতেছি এখানে আমাকে সাহায্য করতেছে, এখানে আমাকে সাহায্য করতেছে ঘর্ষণ বল। আচ্ছা, তো ধরো আমরা এছাড়া আরেকটা জিনিস বলতে পারি ঘর্ষণ বল নিয়ে। সাপোজ যারা পর্বত আরোহী, ওর ধরো যারা এভারেস্টে উঠে বা হচ্ছে বড় বড় শৃঙ্গে উঠে, ওরা কি করে, ওরা কি দেখো না যে মানে পা দিয়ে তোমার ডিঙায় ডিঙে উপরের দিকে উঠে, অথবা তোমার হচ্ছে ওই যে বিভিন্ন জিনিস নিয়ে মেরে মেরে পেরেক মেরে মেরে বা হচ্ছে ওদের নাম আমি ঠিক মনে নেই, তো ওগুলোকে মেরে মেরে সবাই উপরের দিকে উঠে না? আচ্ছা, তার মানে এর দ্বারা কি মিন হয়, এর দ্বারা মিন হয় আমাকে উপরে এই যে আমি যে পাহাড় বেয়ে ট্রেকিং করে বা আমি যে পাহাড় বেয়ে যে আমি উপরের দিকে উঠতেছি, আমাকে কে সাহায্য করতেছে, এই ঘর্ষণে আমাকে সাহায্য করতেছে। ওকে, তার মানে অ্যাকচুয়ালি ঘর্ষণের অনেক বেশি সুবিধা বা অনেক বেশি অ্যাডভান্টেজ বিদ্যমান। ওকে, আচ্ছা, তো এখন তুমি বলবা যে ভাইয়া ঘর্ষণ এত ভালো, এত ভালো না ভাইয়া, ঘর্ষণ এত ভালো না, ঘর্ষণের কিছু অসুবিধাও আছে। আচ্ছা, তোমরা একটা কাজ করো তো, তোমরা আমি যে ঘর্ষণ নিয়ে যে কথাগুলো বলছি এই কথাগুলো বুঝছো নাকি এটা একটু আমাকে কমেন্টে দেখো। আর হচ্ছে তোমার এর বাইরে কোনো ঘর্ষণের কোনো উদাহরণ তুমি জানো কিনা রিয়েল লাইফে, সেটা একটু আমাকে কমেন্টের মধ্যে জানাও। ওকে, আচ্ছা, তো আমি একটু দেখি যে আমাদের সঙ্গে কমেন্টে অ্যাকচুয়ালি কে কে আছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সামনে আছেন হচ্ছে একজন, অনেক জানি আছেন, হ্যাঁ আমাকে অনেকে হাই দিচ্ছেন, দেখতে পাচ্ছি যে, আবার হচ্ছে অনেকে বলছেন যে ভাইয়া ঘর্ষণ নিয়ে তারা অনেক বুঝতে চাচ্ছেন, হ্যাঁ আমি তাও দেখতে পাচ্ছি। তো সব মিলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ক্লাসটা ভালোই হচ্ছে দেখতে পাচ্ছি। তো আচ্ছা, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। হ্যাঁ অনেকে অনেক উদাহরণ লিখতেছে, তো আমি আসলে দেখতে পারতেছি অনেক অনেক উদাহরণই। তো এখন এখন অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে জয়েন করছে তামান্না তাসনিম, সেও আমাদের সঙ্গে জয়েন করছেন। আমাদের সঙ্গে জয়েন করছেন আশিক আব্দুল্লাহ। সবাই হচ্ছে দেখতেছেন ঘর্ষণ বিভিন্ন উদাহরণ দেখতেছে। হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো হচ্ছে আপনাদের ঘর্ষণের উদাহরণ, ভালো লাগছে আপনাদের কাছে। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা হচ্ছে সামনের দিকে আগাবো, সেটা হচ্ছে আমাদের এই ঘর্ষণের মধ্যে আমাদের অসুবিধাটা কি। ওকে, মানে ঘর্ষণ আমরা কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ পাই, এটা হচ্ছে আমাদের ঘর্ষণের অসুবিধা। ওকে, আচ্ছা কি কি অসুবিধা আমরা পাই, প্রথমত একটা কথা বলো যে, একটু বোর্ডটা একটু মুছলাম। সাপোজ আমার আমার যে তোমার যে অসুবিধা যেগুলো আছে, যেমন ধরো এক নম্বর অসুবিধা যে আমি যদি বলি, প্রথমত আমাকে গাড়ি চালাতে আমাকে সাহায্য করে ঘর্ষণ, হ্যাঁ আমি সেটা বুঝতে পারলাম, বাট অলওয়েজ মনে রাখবা এই গাড়ি চালাতে যেমন আমাকে ঘর্ষণ সাহায্য করে না, আবার গাড়িকে তোমার গাড়ির যে যন্ত্রগুলো আছে, গাড়ির ভিতরে মেশিন আছে না, এর ভিতরে যে যন্ত্রগুলো আছে এই যন্ত্রগুলার ক্ষয় করতে আমাকে কে মানে কে সাহায্য করে, মানে সাহায্য করে বলতে ক্ষয় করে কে, আমার এই ঘর্ষণ করে। অর্থাৎ এই ঘর্ষণের জন্যই তোমার হচ্ছে গাড়ির যে মেশিন গুলো আছে বা যন্ত্রগুলো আছে সেগুলো কি হয়, ক্ষয় হয়। ওকে, কিভাবে ক্ষয় হয়, ধরো আমার একটা রাস্তা আছে, সাপোজ এটা একটা রাস্তা। ওকে, আচ্ছা এখন ধরে দেখো এই রাস্তাটা কি অনেক বেশি উঁচু নিচু না, অনেক বেশি উঁচু নিচু। তার মানে এই রাস্তা দিয়ে যখন তোমার গাড়িটা এ বরাবর চলবে তখন কি হবে, গাড়ি অনেক বেশি ঝাঁকুনি খাবে না, ঝাঁকুনি খাবে কেন, আবার গাড়িটা কি অনেক বেশি আটকে যাবে না, তাই না, কারণ কি গতিটা কমে যাবে, তার মানে অনেক বেশি ঝাঁকুনি খাবে সাথে সাথে। তার মানে এই ঘর্ষণ বলের জন্য বা এই বাধার জন্য গাড়ি যে মানে ঝাঁকুনি খাচ্ছে বা হচ্ছে তার যে গতি কমে যাচ্ছে বারবার, তো এর জন্য অ্যাকচুয়ালি কি হয় যে গাড়ির যে যন্ত্রাংশগুলো আছে এই যন্ত্রাংশগুলোর তোমার হচ্ছে ক্ষয় হয়। ওকে, তার মানে আমি বলতে পারি কি যে যন্ত্রাংশের ক্ষয়, এর জন্য দায়ী কে, এর জন্য দায়ী হচ্ছে আমাদের এই ঘর্ষণ। ওকে, আচ্ছা আমাদের এই ঘর্ষণ দায়ী। এখন আরেকটা জিনিস যে যন্ত্রাংশের ক্ষয় নিয়ে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ ঠিক আছে, আমরা যন্ত্রাংশের ক্ষয় হচ্ছে এখানে। আচ্ছা আরেকটা জিনিস বলো তো যে যত বেশি আমার ঘর্ষণ অত বেশি কি আমার গাড়ির যে গতি সেটা কত বেশি বেশি কমতেছে,
তার মানে বলো তো, আমাকে বারবার কি গাড়িকে অনেক বেশি তোমার ত্বরণ বা বল দেওয়া লাগতেছে যে ভাই তুমি গাড়িটা চলো, গাড়িটা চলো, তাই না? তার মানে যখন গাড়ি হচ্ছে তোমার বারবার তার মোশনটা বা তার গতিটা যখন বারবার রোধ হচ্ছে বা তার গতি যখন বারবার কমতেছে, তখন আমি তাকে আবার কি বল দিচ্ছি যে ভাই গাড়িটা চলো, তাই না? তাহলে বলো আমার ওই অবস্থায় গাড়িটাকে চালাতে কি বেশি পরিমাণ এনার্জি এনার্জি দেওয়া লাগে? আচ্ছা তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ তুমি একটা সাইকেল নিছো, সাইকেল নিয়ে সুন্দর মতো হচ্ছে তুমি রাস্তায় মানে তোমার হচ্ছে যে রাস্তা আসছে, রাস্তায় তুমি যাওয়া শুরু করছো, ওকে? আচ্ছা, গিয়ে তুমি দেখলা যে তোমার যে সাইকেলটা আছে, সেই সাইকেলে তোমার বেসিক্যালি কি হয় যে তোমার ওই সাইকেল দিয়ে তুমি যখন প্যাডেল দাও, সাইকেল মানে সাইকেলে তুমি প্যাডেল দাও, সাইকেলটা চলে। বাট এক পর্যায়ে কি হয়, আমাদের আমাদের সাইকেলের মধ্যে তোমার আর আমরা প্যাডেল দিই, সাইকেলটা চলে, কিন্তু দেখবা যে রাস্তার মধ্যে সাইকেলটা চলতে দেখবা যে এক পর্যায়ে থেমে যায় না? আমি যদি প্যাডেলটা অফ করে দিই, সাইকেলটা কি আস্তে আস্তে থেমে যায় না? কেন থেমে যায়? কজ ওই যে রাস্তার পিচ এবং সাইকেলের যে তোমার টায়ার বা চাকা, এর সঙ্গে আমার কি ঘর্ষণ হয় না? যার জন্য আমার কি সাইকেলটা থেমে যায়, তাই না? আচ্ছা, তখন আমরা কি করি, আবার তোমার সাইকেলকে প্রতিনিয়ত প্যাডেল দিয়ে থাকি, প্যাডেল দিয়ে থাকি, প্যাডেল দিয়ে থাকি। প্যাডেল দিলে কি হয়, আমরা শক্তি বেশি বেশি তোমার খরচ করতেছি বা শক্তি বেশি ব্যয় করতেছি। তার জন্য আমার কি শক্তি বেশি ব্যয় করার কারণ কে? আমার এই ঘর্ষণ। আমার যদি ঘর্ষণ কম থাকতো তাহলে আমার শক্তি কম খরচ করা লাগতো, ওকে? এটা আরেকটা উদাহরণ। আচ্ছা, তারপর ধরো আমাদের যে তোমার ফুয়েল, মানে যে ফুয়েলের কথা বললাম, যে ধরো তোমার হচ্ছে আমার এই ঘর্ষণ জিনিসটাকে তোমার যখন থাকে, তখন আমার কি গাড়ি বেশি পরিমাণ শক্তি তোমার হচ্ছে ক্ষয় হয়, শক্তি পরিমাণ বেশি লাগে, বেশি শক্তি গাড়িকে মানে গাড়ি বেশি পরিমাণ শক্তি গাড়িকে দিতে হয়, যেন হচ্ছে গাড়ি বারবার চলতে পারে। কারণ কি, গাড়ি চলতে লাগলে আমাকে কে বাধা দেয়? ঘর্ষণ বাধা দেয়। তো আমার কাজ কি, আমি হচ্ছে এই ঘর্ষণ যে বলটা আছে, এই বলটার জন্য আমার গাড়িকে চালাইতে বেশি পরিমাণ এনার্জি দেওয়া লাগতেছে বা বেশি পরিমাণ আমার হচ্ছে এনার্জি খরচ হচ্ছে। তাহলে বলো, এই যে এনার্জি খরচ হচ্ছে, এই এনার্জি গুলো আমার কোত্থেকে আসতেছে? জ্বালানি থেকে আসতেছে। তাহলে বলো তো, যে কারণ কি, জ্বালানি পোড়ানোর মাধ্যমেই তো আমার এই ঘর্ষণ বলগুলো পাওয়া যায়, তাই না? আচ্ছা, তাহলে আমাকে বলো যে এই জ্বালানি আমার যেহেতু শক্তি বেশি লাগতেছে, তার মানে কি জ্বালানিও বেশি পোড়ানো হচ্ছে, এর মানে কি আমার জ্বালানির খরচও বেশি বাড়তেছে, রাইট? সো এই ঘর্ষণ আমাকে এভাবেও আমাকে ক্ষতি করে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, যে ধরো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ওকে? যখন দেখবা যে গ্রামাঞ্চলে যখন বৃষ্টি হয়, তখন দেখবা যে কাদার মধ্যে দিয়ে হাঁটতে গেলে তুমি পিছলা খাও বা পিচ্ছিল, দেখবা যে কাদার অনেক পিচ্ছিল থাকে। তার মানে কি, কেন পিচ্ছিল বা আমি কেন পিছলা খাই? কারণ হচ্ছে ওইখানে তোমার ঘর্ষণটা কম হয়, ফলে আমাকে যে আটকায় রাখবে, সে আটকানোর জায়গাটা ওখানে কম। সো এর জন্যই অ্যাকচুয়ালি কি হয়, আমার যে তোমার ওই যে কি বলে, আমি যে তোমার ওখানে দাঁড়ায় থাকবো, আমি ওখানে দাঁড়াতে পারি না। আমার ওখানে কি হয়, আমার ওই জায়গায় আমি মানে পিচ্ছিল বা পিছলা খাই, ওকে? যার জন্য আমি হচ্ছে একদম পিছলাকে উল্টাপাল্টা পড়ে যাই, ওকে? তাহলে এই ছিল অ্যাকচুয়ালি আমাদের ঘর্ষণের সুবিধা এবং হচ্ছে ঘর্ষণের অসুবিধা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, দেখি আমাকে একটু জানাও তো তোমরা কে কে বুঝতে পারছো, কতটুকু বুঝতে পারছো, এটা আমাকে জানাও। আচ্ছা, ওকে। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে জয়েন করছে, মোটামুটি অনেক মানুষ আমাদের আমাদের সাথে লাইভ দেখতেছে ভিডিও। তো অনেকেই অনেকেই বলছে যে হ্যাঁ ভাইয়া ঘর্ষণ ভালোভাবে বুঝছি। আচ্ছা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে আপনারা ভালোভাবে বুঝছেন। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। ওকে, হ্যাঁ খুবই খুবই ভালো। আচ্ছা, তো আমাদের কাছে জয়েন করছে তাসনিম তাবাসসুম, তিনি আমাকে বলছেন অনেক কিছুই। আচ্ছা, হুম, তো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তাসনিম তাবাসসুম আমাদের বলছেন যে ভাইয়া ঘর্ষণ বলের এই পায়ে হাঁটতে গেলে অনেক আমাদের হেল্প করে। তারপর আমাদেরকে বলছেন হচ্ছে সীমান্ত রয়, তিনি বলছেন যে ভাইয়া হ্যাঁ এতগুলো এক্সাম্পল দিলেন, হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো খুবই সুন্দর। আমি আমি আপনারা দেখছেন, আপনারা শিখতেছেন। তো এর জন্য আপনাদের কাজ করতে হবে, আপনারা সবাই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিন, ওকে? আপনারা যত বেশি ভিডিও শেয়ার করবেন, অত বেশি আপনাদের যারা বন্ধুরা আছে ওরা শিখতে পারবে এবং হচ্ছে সবার অনেক বেশি লাভ হবে, ওকে? তো আমরা হচ্ছে তাহলে আমাদের কি করে, আমরা আমাদের পরের যে আপনার পার্ট, সেটা হচ্ছে আপনার ঘর্ষণ গুণাঙ্ক, ওকে? তো ঘর্ষণ গুণাঙ্কের যে জায়গাটা, সেটা আমরা বুঝবো। তো হচ্ছে আমরা তাহলে সবাই উপরে হেডিং দিয়ে নিই। হেডিং দিব হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, তো আমি ধরুন হেডিং দিয়ে দিলাম হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তো
উপরে হেডিং দেন যে ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, এর ইংরেজি টার্মটা কি? ইংরেজি টার্ম হচ্ছে ঘর্ষণ, ইংরেজি আপনার হচ্ছে ফ্রিকশন। ওকে, আচ্ছা, তাহলে আর গুণাঙ্ক ইংরেজি হচ্ছে তো আপনার কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে বলেন গুণাঙ্কটা কার? ঘর্ষণের না? তাহলে আমরা ইংলিশ টার্মটা বলি এরকম যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার এই ঘর্ষণ গুণাঙ্ক আপনার মানে সব জায়গায় দেখানো হয় না, বা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি অনেকে ভয় পায়। আমরা হ্যাঁ ম্যাথ করি, সো আমরা হচ্ছে যেটা মানুষ জানে না বা যেটা মানুষ কম জানে সেটাকে আমরা ভালো করে শেখার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, ঘর্ষণ গুণাঙ্ক বলতে বেসিক্যালি ঘর্ষণ গুণাঙ্ক আপনার হচ্ছে মানে দুই ধরনের বলা যায়। ওকে, আচ্ছা, দুই ধরনের ঘর্ষণ গুণাঙ্ক আমার কাছে আছে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যার ইংরেজি টার্মটা আমরা কি জানি? স্থিতি মানে হচ্ছে স্ট্যাটিক, তাই না? এই যে স্থিতি, এটা মানে হচ্ছে আপনার স্ট্যাটিক। তাহলে আমি কি বলবো বলেন তো, যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মানে কি? স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা হচ্ছে চলন ঘর্ষণ গুণাঙ্ক। আমি দেখলাম এখানে যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে আপনার এটা হচ্ছে স্ট্যাটিক, এটাকে আমরা বলেছি ডাইনামিক। ওকে, এর নাম কি? ডাইনামিক। ডাইনামিক আপনার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এখন মানে সর্বমান্য প্রশ্ন যে ভাইয়া স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কি, এটা আমাকে অনেকে প্রশ্ন করছেন। ওকে, তো আমি একটা কাজ করি, আমি এক এক করে আপনাদেরকে ব্যাখ্যা দিই। ওকে, যে আপনাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি আর হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক কি। আচ্ছা, একদম শুরুতে হচ্ছে ধরেন আমি যদি এভাবে আসি যে আপনার আর এটা মুছে দিলাম আমি। তো আপনারা একটা কাজ করুন, আগে আমরা যে দুইটাই বুঝবে একসাথে, একটা ছবি আগে আমি আঁকি, ছবিটা একটু ভালো করে আপনারা দেখেন। ধরেন এটা হচ্ছে আমার টেবিল। ওকে, এটা হচ্ছে আমার টেবিল। তো এই টেবিলের মধ্যে আপনার হচ্ছে এই টেবিলের উপর আমি একটা বই রাখলাম। কি রাখলাম? এই টেবিলের উপর আমি একটা বই রাখলাম। ধরেন এটা হচ্ছে আমার ধরেন বইটা। ওকে, আচ্ছা, এখন একটা কথা আমাকে বলেন যে আমি চাচ্ছি টেবিলের উপর যে বইটা আছে এই বইটাকে আমি হাত দিয়ে বা ফোর্স দিয়ে আমি এবার এই বইটাকে বল দিব, বল দিয়ে আমি চাবো যে এই বইটাকে সরাইতে। আচ্ছা বলেন তো, আমি যে কোনো বল দিলে কি এই বইটা সরবে? না, যে কোনো বল দিলেই এই বইটা সরবে না। আচ্ছা, তাহলে আমার বইটা কেন আটকাবে? আচ্ছা, প্রথম কথা আগে বলেন যে এই যে বইটা, এই বইটা আপনার কার উপরে আছে? এই টেবিলের উপর বিদ্যমান, তাই না? তাহলে বলেন বইটার যে ওজন এটা কার উপরে আছে? এটা এই টেবিলটার উপরে বইটার ওজন কাজ করতেছে, রাইট? আচ্ছা, তাহলে এই যদি আমার এই বইটা তোমার হচ্ছে টেবিলের উপরে ওজনটা কাজ করে, তাহলে বলো তো আমার কি এক প্রকার আর মানে কি বলে একটা চাপ বা একটা একটা ওজন আমার কি টেবিলের উপর কাজ করতেছে, রাইট? আচ্ছা, আমি তোমাদেরকে এইভাবে না দেখাই, আমি একটু অন্যভাবে দেখাই, তাহলে তোমরা সহজে বুঝবা। ধরো এই বইটা, আমি বইটাই দেখাবো। ধরো এভাবে দেখালাম, ধরো এটা হচ্ছে আমার টেবিলটা, ধরো এই টেবিলের উপর এটা হচ্ছে আমার বইটা, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমার এই যে বইটা, এই বইটাকে আমি চাচ্ছি এই বরাবর তাকে, মানে আমি তাকে এই বরাবর তাকে ফোর্স দিছি। ফোর্স দিলে বা আমি তাকে বল দিছি, এক কথায় বল দিলে কি হবে? আমি যেটা বললাম যে আমি বল দিলে কি সে সরে যাবে বা সে কি স্লাইড করবে বা সে কি মানে গতিশীল অবস্থা প্রাপ্ত হবে? না, আমি বল দিলেই সে গতিশীল অবস্থা প্রাপ্ত হবে না। কেন হবে না? কারণ হচ্ছে তার কি একটা নির্দিষ্ট ওজন আছে না? ওজন অলওয়েজ কোন দিকে কাজ করে? একদম নিচ বরাবর কাজ করে না? তাহলে বলেন এই যে আমার এই যে আপনার বইটা, সেটা কি এবারও কাজ করবে, তাই তো? ওজন কাজ করবে। আচ্ছা, তো এই বইটাকে যখন আমি ফার্স্টে ধাক্কা দিব, তো আমাকে এই বইটা হচ্ছে আমাকে বইটা সরতেছে না। ধরো আমি একটা কাজ করলাম, আমি বইটাকে ধাক্কা দাম তোমার বল দেওয়া শুরু করছি, তো আমি হচ্ছে না। ওকে, বইটা গতিশীল হচ্ছে না। এখন কথা আসতে পারে যে ভাইয়া মানে বইটা গতিশীল কেন হচ্ছে না? ওকে,
কারণ হচ্ছে আমি এমন এমন পরিমাণ বল দিতে পারি নাই যে বলটা অ্যাকচুয়ালি বইটাকে নাড়াইতে পারে, অর্থাৎ বইটা এখানে ঘর্ষণ বা বসে আছে ওজনের জন্য, অর্থাৎ আমাকে অবশ্যই তাকে এমন একটা বল দিতে হবে যে বলটা তার এই স্থির অবস্থাকে অতিক্রম করে বইটাকে সরাবে। ওকে, তো ধরো আমি বললাম তার মানে অবশ্যই কি বইটা আমাকে বাধা দিচ্ছে, এক প্রকার বাধা দিচ্ছে। তাহলে আমি ধরলাম, ধরে নাও যে বইটা ধরো তোমাকে 15 নিউটন বলে বাধা দিচ্ছে। ওকে, তার মানে কি আমি এই বরাবর তাকে বল দিচ্ছি, সে আমাকে এই বরাবর মানে ব্যাক তাকে আমাকে বল দিচ্ছে, যার কারণে মানে আমি বইটাকে সরাতে পারতেছি না। এখন ধরো আমি শুরুতে এখানে ধরো হচ্ছে ফার্স্টে 5 নিউটন বল আমি প্রয়োগ করলাম। তাহলে আমাকে বলো, এ আমাকে 15 নিউটন বল দিতে পারে, বাট সে শুরুতে কি তার থেকে 5 নিউটন নিয়ে আমার এই 5 নিউটনকে কি করবে, মানে বিপরীত বরাবর কি করবে, আটকায় দিবে না, প্রতিরোধ করবে না। আচ্ছা, তার একটা এক্সাম্পল তোমাকে দিই। ধরো এখানে একটা বস্তু আছে, তো এই বস্তুকে আমি এই পাশে একটা সুতা বাঁধলাম, এই পাশে একটা সুতা বাঁধলাম, আর এখানে ধরো একজন লোক রাখছি, আর এখানে ধরো একজন লোক রাখছি। তো এই লোকটা এই দড়ি দিয়ে বা সুতা দিয়ে এই বস্তুটাকে এদিকে টানতেছে, আর এই লোকটা এই দড়ি দিয়ে সুতা দিয়ে এই বস্তুটাকে এদিকে টানতেছে। তাহলে একটা কথা বলো তো, ধর আমি বলে নিলাম যে এই লোকটা এবার 5 নিউটন বলে টানতেছে, আর এই লোকটা এবার ধরো 5 নিউটন বলে টানতেছে। তাহলে বলো দুইজন লোকে কি সমান বলে বিপরীত দিকে টানতেছে না? তাহলে আমাকে বলো এই বল কি করবে, ক্যান্সেল বা বাদ দিয়ে দিবে না, যার ফলে আমার এই বস্তুটা কি নড়বে নাকি নড়বে না? অবশ্যই বস্তুটা নড়বে না। তাহলে এখন একটু দেখো এখানে যে আমি সবকিছুই বুঝলাম যে ভাইয়া এখানে নড়বে না। তাহলে একটা কথা বলো, এর কাছে তোমার 15 নিউটন বল আছে, সে কি তার ফুল 15 নিউটন ইউজ করবে আমি যদি 5 নিউটন বল দিই? না, ইউজ করবে না। সে কি করবে, তার 15 নিউটন থেকে সে 5 নিউটন বল ইউজ করবে। ইউজ করে কি করবে, যে আমার যে ফোর্সটা আমি এবার দিছি সেই ফোর্সটাকে সে আটকাবে বা সেই ফোর্সটাকে বাধা দিবে। তাহলে আমাকে কি বলতো, তার কাছে এখনো কি আরো 10 নিউটন বল আছে না, রাইট? যদি আমি তাকে 5 বল প্রয়োগ করি, ওকে, তার মানে এখনো সে এখানে আটকায় থাকবে, রাইট? এখনো সে এখানে বসে থাকবে। আচ্ছা, তাহলে এবার ধর একটা কাজ করলাম, এবার আমি একদম সিম্পল ভাবে এই বরাবর আমি হচ্ছে এখন আর 5 নিউটন বল দিই নাই, আমি ধরো এই বরাবর এখন দিলাম 10 নিউটন বল দিলাম। ওকে, তাহলে আমাকে বলো তার কাছে এখনো 15 আছে, তার মানে কি সে এই 15 থেকে কি করবে, 10 দিয়ে কি করবে, এই 10 নিউটন বল প্রয়োগ করে কি আমি তাকে এই বরাবর দিয়েছি, সে আমাকে এবার উল্টা বরাবর দিবে না, আটকাবে না। আটকায় কি করবে, এটাকে বাদ দিকে মানে ক্যান্সেল করে দিবে। তার মানে কি আমি কি এখনো বইটাকে সরাতে পারবো না? সরাতে পারবো না। আমি একটা কাজ করলাম, আমি বল ধরো আরো 5 বাড়াইলাম, ধরো আমি দিলাম 15 নিউটন বল দিলাম। ওকে, তাহলে আমাকে বলো এর কাছে আছেও কি 15 নিউটন না? তাহলে আমার কি হবে বলতো, এই 15 কি করবে, এই আমি নিচে এইদিকে বই দিচ্ছে আমাকে এইদিকে আটকাচ্ছে আর কি। তাহলে আমাকে কি এই 15 ক্যান্সেল করে দিবে। তাই বলো এই 15 নিউটন পর্যন্ত কিন্তু আমার বইটা সরবে সামনে বা গতিশীল হবে? হবে না। তাহলে আমাকে বলো এই যে 15 নিউটন পর্যন্ত বা 15 নিউটন তার যে একটা বাধা দানকারী বল, এই বাধা দানকারী বলের নাম কি আসলে? এর নামই হচ্ছে আমার ঘর্ষণ। ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলই অ্যাকচুয়ালি আমি তাকে গতিশীল করতে চেষ্টা করতেছি, বাট সে আমাকে দিচ্ছে না, যে ভাই না না আমি তোকে দেবো না। পরে কি হয়, আমি যখনই 15কে ক্রস করি তখনই সে কি করে, সে সামনের দিকে আগানো শুরু করে বা গতিশীল অবস্থা হওয়া শুরু করে। তাহলে আমাকে বলো এই যে যে এই যে এই 15 নিউটন ঘর্ষণ বলটা সেটা কি এই বস্তুটা যখন এই ঘর্ষণ বলটা অ্যাপ্লিকেবল হইছে বা হচ্ছে ঘর্ষণ বলটা এখানে তোমার কাজ করছে, তখন আমাকে এই বইটা কি স্থির ছিল না? স্থির ছিল না। সে কি গতিশীল হইছে? হয় নাই। তাইলে স্থির থাকা অবস্থায় কোন বস্তু যে পরিমাণ ঘর্ষণ বল প্রয়োগ করে বা যে পরিমাণ বাধাদানকারী বল প্রয়োগ করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলবো হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। ওকে, আগে এটার নাম হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। ওকে, এখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি সেটা পাঁচবো, সমস্যা নেই। তাহলে আমাকে বলো এই বস্তুটা স্থির, এই বস্তুটা তোমার কি করছে, যে সে তোমার হচ্ছে আমি যখন তাকে বল প্রয়োগ করছি, আমি তাকে 15 নিউটন পর্যন্ত বল প্রয়োগ করছি, স্থির আছে, তাই না? তাহলে বলো সে কি এই 15 নিউটন বল পর্যন্ত সে কি আমাকে আমার বলের বিরুদ্ধে তাকে সে বল প্রয়োগ করছে, তার মানে কি এই 15 নিউটন তোমার কি ঘর্ষণ। এখন এই ঘর্ষণটা অ্যাকচুয়ালি কি ধরনের ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ বল। কেন স্থিতি ঘর্ষণ বল? কারণ এই ঘর্ষণ বলটা ক্রিয়া করছে বা কাজ করছে কখন, যখন এই বস্তুটা তোমার স্থির ছিল, রাইট? তাহলে স্থির থাকা অবস্থায় কোন বস্তু কর্তৃক বা কোন বস্তু কর্তৃক প্রয়োগকৃত যে তোমার ঘর্ষণটা, তাকে আমরা কি বলি? স্থিতি ঘর্ষণ বল। ওকে, তো আই হোপ সো তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। দেখি আমাকে কেউ জানাইতে হবে
যে কে কতটুকু বুঝতে পারতেছে একটু আমাকে জানাও। ওকে, আমাদের সাথে অনেকে জয়েন করছেন। আমাদের সঙ্গে আছেন হচ্ছে শুরুতে আমাদের সঙ্গে আছেন কে, আছেন হচ্ছে আমাদের সঙ্গে নিশাত, আমাদের সঙ্গে আছেন হচ্ছে পাভেল। তো সবাই হচ্ছে দেখতেছেন আমাদের ভিডিও এবং সবাই হচ্ছে কমেন্ট করতেছেন, আমাকে সালাম দিয়েছেন হাসিবুল ইসলাম, তারপরে হচ্ছে নুসরাতুল্লাহ নাদিয়া, তিনিও হচ্ছে লিখতে যে আচ্ছা মানবিকের লাইভ দিলে ভালো হতো। আচ্ছা মানবিকের লাইভ হচ্ছে অবশ্যই দেওয়া হবে আপনাদের জন্য। তো যারা সায়েন্সে আছেন তারা হচ্ছে দেখুন। আচ্ছা, তো আমাদের সঙ্গে জয়েন করছেন ইবনুল কবির, আমাদের সঙ্গে জয়েন করছেন তাসমিয়া বিনতে কবি। তো হচ্ছে ওনারা সবাই দেখতেছেন। তো একজন লিখেছেন যে ইবনুল কবির লিখেছেন যে চমৎকার, বুঝেছি। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, আপনি বুঝেছেন। আপনি শেয়ার করে দেন যেন হচ্ছে বাকিরাও দেখতে পারে। আর তাসমিয়া কবির হাই দিচ্ছেন। হ্যাঁ তাসমিয়া কবির আপনাকেও হাই। আচ্ছা, তো হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন, আমরা বুঝতে পারলাম। এখন আসেন একটা কথা বলেন যে আমি যখন এই বরাবর তাকে বল দিছি, সে কি আমাকে একটা বিপরীতমুখী বল দিছে না, সে আমাকে আটকাইছে না? তাহলে একটা কথা বলেন যে শুরুতে দেখেন, শুরুতে কি ছিল বলেন তো? শুরুতে আমি তাকে হচ্ছে 5 দিছি, তবুও সে সরে নাই, তাই না? তাইলে কি কারণ কি তার হাতে আছে 15 নিউটন, যে সে আমাকে 15 নিউটনের বল পর্যন্ত সে আমাকে আটকাইতে পারে। তাইলে আমি শুরুতে তাকে কি দিলাম, 5 নিউটন বল দিলাম, দেখলাম যে না সে সরলো না, তাই না? আচ্ছা পরে কি হলো, আচ্ছা এই যে 5 নিউটন বল দিলাম, তাহলে কি সে আমাকে তার 15 থেকে 5 নিউটন দিয়ে আমাকে আটকাইলো না? তাহলে এই 5 নিউটন অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ বল। তারপরে ধরেন আমি যখন এখানে 10 দিলাম, তখন সেও আমাকে 10 দিল, 10 দিয়ে কি আমাকে সে আটকাইলো। তার মানে এই 10টাও তখন কি স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা, আর লাস্টে কি হইলো বলেন তো, যে তার গায়ে যে 15 ছিল, সে সর্বোচ্চ 15 দিয়ে আমাকে কি করছে, তার সর্বোচ্চ 15 দিয়ে সে আমাকে আটকানোর চেষ্টা করছে, রাইট? তার মানে এটাও কি অ্যাকচুয়ালি স্থিতি ঘর্ষণ বল। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া 5, 10, 15 ভাইয়া সবগুলাই কি ভাইয়া স্থিতি ঘর্ষণ বল? ভাই এগুলোর কোনো পার্থক্য নাই? হ্যাঁ এক্স্যাক্টলি আপু এবং ভাইয়ারা, এর মধ্যে পার্থক্য আছে। কি কি ধরনের পার্থক্য আছে? পার্থক্যটা এরকম যে আপনার এই যে আমরা 15 কথা বললাম না, দেখুন ফার্স্টে আমার 5 ছিল সেটাকে আটকাইছে, 10 ছিল সেটাকে আটকাইছে, আপনার হচ্ছে 15 ছিল সেটাকে আটকাইছে না? দেখেন শুরুতে তার সে তার সর্বোচ্চটা আমাকে প্রয়োগ করে নাই, মানে আটকাইতে সে আমাকে তার সর্বোচ্চটা প্রয়োগ করে নাই। এরপরও সে আমাকে আটকাইতে তার সর্বোচ্চ বল প্রয়োগ করে নাই, কিন্তু এরপরে কি তার সর্বোচ্চ বলটা প্রয়োগ করছে না? এগুলা সবগুলাই তোমার হচ্ছে কি স্থিতি ঘর্ষণ বল। এখন স্থিতি ঘর্ষণ বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা প্রকাশ করি এফ এস দিয়ে প্রকাশ করি। আচ্ছা এফ এস এই ওয়ার্ডটা কেন এসটা আসছে? আচ্ছা নামটা কি বলেন তো আমার? স্থিতি ঘর্ষণ বল, তাই না? তাহলে আমাকে বলেন এই যে স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ইংরেজি কি? স্ট্যাটিক, তাই না? স্থিতি ইংরেজি হচ্ছে আপনার কি? স্ট্যাটিক। আমরা একটু আগে লিখেছিলাম। তাহলে এই স্ট্যাটিকের এই এস থেকে অ্যাকচুয়ালি আমার কি আসছে? এফ এস, যাকে আমরা কি বলতেছি? স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা তাহলে এবার আসেন, এই যে 5 এটা আমার স্থিতি ঘর্ষণ বল, এই যে 10 এটা আমার স্থিতি ঘর্ষণ বল, এই যে 15 এটা আমার স্থিতি ঘর্ষণ বল। কিন্তু এটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? যে এটা কি আমার সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল না, তাই না? এটাকে আমার ম্যাক্সিমামটা না? আচ্ছা, যে আমরা এই সর্বোচ্চ স্থিতি যে ঘর্ষণ বলটা আছে, এটাকে আমরা আরেকটা সিম্বল দিয়ে প্রকাশ করি। সেটা কি? সেটা হচ্ছে এফ এস এম। ওকে, এফ এস এম মানে কি? আচ্ছা এই এস এম মানে হচ্ছে বেসিক্যালি আপনার এস মানে তো স্ট্যাটিক, যেটা আমার আপনার স্ট্যাটিক থেকে আসছে, ইসি থেকে আসছে। আর এম কি? এম হচ্ছে আপনার ম্যাক্সিমাম, এম হচ্ছে আপনার ম্যাক্সিমাম। তার মানে কি দাঁড়াইলো, যে আমার কাছে আমি 3 ধরনের বল প্রয়োগ করলাম, আমাকে সে কি করলো, এই 3 সেও কি সেম 3 প্রকার বাধা দিয়ে আমাকে আটকাইছে, রাইট? আচ্ছা তখন কি হয়েছে বলেন তো, এই যে শুরু যেটা ছিল 5 এটা আমার এফএস বা স্থিতি ঘর্ষণ বল, 10 এটাও আমার এফএস, সেটাও কি স্থিতি ঘর্ষণ বল, কারণ সে আমাকে এই বল আটকাইছে। কিন্তু 15 আমার এক তো স্থিতি ঘর্ষণ বল, কিন্তু সে আমার একটা স্পেশাল স্থিতি ঘর্ষণ বল। তার নাম কি? তার নাম হচ্ছে যে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, যাকে আমরা কি বলি? এফএসএম বা কি ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। আচ্ছা তার মানে এটা এটা এক প্রকার তোমার হচ্ছে স্থিতি ঘর্ষণ বলেই, বাট এটা অ্যাকচুয়ালি কি সর্বোচ্চ থেকে আমরা একটা স্পেশাল নাম দিছি, আর কিছুই না, একদম সোজা। ওকে, আচ্ছা এবার আসো, এবার কি হয়,
যে ধরো, আচ্ছা আমি একটু তোমাদেরকে একটু দেখি তোমরা বুঝছো কিনা, আমাকে একটু জানাও যে তোমরা বুঝছো কিনা। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখলাম। আচ্ছা, হ্যাঁ আমাকে লিখলো যে এমডি তানভীর ইশরাক, সে বললো হচ্ছে যে ভাইয়া আমি আছি। তারপরে আমাকে লিখছে হচ্ছে মাহমুদুর রহমান, সে ভিডিও দেখতেছে। আচ্ছা, তারপরে বললো অনেকেই বুঝতে পারতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা হচ্ছে আরেকটু আগাবো। তো আগানোর জন্য হচ্ছে আমরা হচ্ছে একটু ওয়েট করি, যে আমার সাথে সঙ্গে অনেকেই হচ্ছে আরো জয়েন করছেন, একটু দেখি তাদের কোনো প্রশ্ন থাকে কিনা। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমাদের সঙ্গে মাহমুদুর রহমান লিখেছেন যে দারুণ হচ্ছে। আচ্ছা, মাহমুদুর রহমানকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার আরো অনেকে লিখেছে যে তানভীর ইশরাক, সেও বলেছে যে ভাইয়া বুঝতে পারছি। যে আব্দুল্লাহ মামুন, সে বলছে যে ক্লাস সুন্দর হচ্ছে ভাইয়া। আচ্ছা, সেটাও বুঝতে পারলাম, ধন্যবাদ আব্দুল্লাহ মামুনকে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের যে এর পরের যে কথা, যে আমরা স্থিতি যে ঘর্ষণ বল সেটা আমরা বুঝতে পারছি, ওকে। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে আমাদের যে সেকেন্ড টাইপ ছিল, যে আমাদের গতীয় ঘর্ষণ বল, বা যার ইংরেজি হচ্ছে আপনারা বলতে পারেন ডাইনামিক ডাইনামিক ফ্রিকশন ফোর্স, তাই না? আমরা ওটা নিয়ে কাজ করব। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি, ডাইনামিক ফ্রিকশন ফোর্সটা অ্যাকচুয়ালি একদম সহজ। সেটা কি, যে দেখেন আমার এই যে আপনার বইটা, এটা একটা বই ছিল না, এই বইটা আমাকে 15 নিউটন বল দিয়ে সে আমাকে আটকাচ্ছিল, অর্থাৎ সে আমাকে সর্বোচ্চ 15 নিউটন বল দিয়ে সে আমাকে আটকাতে পারতো, ওকে। আচ্ছা, তো আমি তাকে যখন 15 নিউটন বল দিলাম, তখন কি আমি আটকে আছি। তো আমি কি করলাম, এবার 15 থেকে একটু বাড়াইলাম। কি কত করলাম, ধরো আমি 15 থেকে বাড়ায় আমি হচ্ছে 16 করলাম, ঠিক আছে। তাহলে বলো এবার কি, আমার যে স্থিতি ঘর্ষণ বল যেটা ছিল, সেটাকে আমি কি পার করে গেছি না? যদি আমি সেটাকে পার করে থাকি, তাহলে আমার এই বস্তুটা কি করবে, চলা শুরু করবে, রাইট? মানে আস্তে 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 চলা শুরু করবে। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, আমি ঠিক আছে এই স্থিতি ঘর্ষণকে পার করছি, এর মানে কি এই যে আমার ঘর্ষণ বল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে? না, আমার ঘর্ষণ বল সম্পূর্ণরূপে বন্ধ হয় নাই। তাহলে ব্যাপারটা কি হয়, যে আমি যখন এই বস্তু যখন চলছিল, তখনও কি আমার ঘর্ষণ বলটা তখনও আছে। আচ্ছা, এই যে মানে আমি যখন বস্তুটা চলতেছে, তখন যে তার মধ্যে এখনো ঘর্ষণ বলটা তাকে বাধা দিচ্ছে, তার একটা প্রমাণ কি জানেন? প্রমাণ হচ্ছে যে আপনি এটাকে এই যে 16 বল দিলাম না, তার মানে কি সে হচ্ছে চলা শুরু করছে, তা আমি তাকে বলটা দেওয়া বন্ধ করে দিছি, দেখবা সে আবার দেখবা যে স্টপ হয়ে গেছে বা স্থির হয়ে গেছে। সে কেন স্থির হয়েছে, কারণ আমি যখন তাকে বল দেওয়া বন্ধ করছি, আমি আমি তাকে আর গতিশীল করতেছি না, ফলে সে স্থির হয়েছে। কেন? কারণ অবশ্যই সেখানে কি ছিল, ঘর্ষণ ছিল, ওকে। সো মানে এই ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে আমি তাকে আর নিই না, কারণ কি আমি তো বল দেওয়া বন্ধই করে দিছি। তাহলে এই ঘর্ষণটার জন্যই সে আমার কি কিছুদের কি বস্তুটা অফ হয়ে যাবে না। তার মানে এর দ্বারা কি মিন হয়, যে আমি স্থিতি ঘর্ষণ বলটাকে ক্রস করছি, ঠিক আছে, কিন্তু আমি এই বস্তুটাকে গতিশীল করছি, ঠিক আছে, কিন্তু এর মধ্যে এখনো তোমার হচ্ছে ঘর্ষণ বল বিদ্যমান। এই যে যে ঘর্ষণ বলটা এর মধ্যে এখনো বিদ্যমান, সেই ঘর্ষণ বলটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে গতীয় ঘর্ষণ বল। আচ্ছা, গতীয় ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করি এফ কে দিয়ে। আচ্ছা, এফ কে কেন? আচ্ছা, আমরা গতীয় বলতে অ্যাকচুয়ালি আপনার ডাইনামিকও বুঝতে পারি, আবার হচ্ছে আমরা এটাকে কাইনেটিকও বলতে পারি। কাইনেটিক, কাইনেটিক মানে হচ্ছে গতীয়, ওকে। তো কাইনেটিকের কে থেকে অ্যাকচুয়ালি আবার কি আসছে, গতীয় ঘর্ষণ বল আসে। আচ্ছা, যদি এখন আমি একদম একটা সামারি দিই, তাহলে কি থাকবে, দাঁড়াবে হচ্ছে যে আমার এই বস্তুটা যখন হচ্ছে আপনার চলতেছিল, তখন তখনও এর মধ্যে ঘর্ষণ বল কাজ করতেছিল, ওকে। কিন্তু এই ঘর্ষণ বলটা কি ওর চলন্ত অবস্থায় বা গতিশীল অবস্থায় কাজ করতেছিল না। তাহলে এই গতিশীল অবস্থায় বস্তু যে ঘর্ষণ বল প্রয়োগ করে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে এই এফ কে, বাজার বাংলা কি, বাংলা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, রাইট? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন একটা কথা বলেন, যে এই কথাটা হচ্ছে একটুখানি কঠিন লাগতে পারে, বাট আমি একটু সহজ করে বলার চেষ্টা করতেছি। যে আমি বস্তুটাকে ফার্স্টে ধরেন হচ্ছে 15 নিউটন বল দিলাম, বল দেওয়ার ফলে সেই বস্তুটাকে স্টপ হয়ে আছে, ওকে। সে বস্তুটা চলতেছে, তার মানে কি, সে যদি স্টপ হয়ে আছে, তার মানে এই যে ঘর্ষণ বলটা যা দিয়ে সে আমাকে বাধা দিচ্ছে, এটাকে আমরা কি বলতেছি, যে ভাই এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, ওকে। আচ্ছা, বুঝলাম। তো আমি কি করলাম, এই বলটাকে ইনক্রিজ করার সাথে, ধরো আমি এই বলটাকে করতে করতে 18 করলাম, 18 নিউটন করলাম, তাহলে বলো এই বস্তুটা কি চলা শুরু করবে না? আচ্ছা, একটা কথা কি জানো, বা তোমার কাছে কি এটা ফিল হচ্ছে,
যে ভাইয়া যখন এটা স্টপ ছিল বা স্থির ছিল তখন এই যে পরিমাণ আমাকে ঘর্ষণ বল দিছে বা এই যে পরিমাণ আমাকে মানে বাধা দিচ্ছে, তো আপনার বল দিয়ে আপনার ফোর্সকে বাধা দিচ্ছে, কিন্তু সে যখন চলন্ত অবস্থায় থাকে তখন ঘর্ষণ বলটা আস্তে আস্তে কমে। অর্থাৎ ঘর্ষণ বলটা আগের মতো একটা স্ট্রং ঘর্ষণ বল হয় না। অর্থাৎ আমি একটা কথা বলি যে আপনার যদি নিউটনের বলবিদ্যার মধ্যে বা আগে থেকে যদি আপনারা নিউটনের প্রথম সূত্র, সেখানে একটা কথা লেখা আছে, সেটা কি যে জড়তা। জড়তা কথাটা কি? জড়তা কথা হচ্ছে যে কোনো বস্তু যেই অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে জড়তা। ওকে, তার মানে একটা কথা বলেন যে এই বস্তুটা আপনার এখন আমি তখন তাকে 18 নিউটন বল প্রয়োগ করছি, তার মানে কি সে তার সর্বোচ্চ স্থিতি ঘর্ষণকে সে পার করছে, পার করে সে কি চলা শুরু করছে বা চলা আরম্ভ করছে। ওকে, আচ্ছা, আরম্ভ করতে করতে এক পর্যায়ে পর্যন্ত তার মধ্যে একটা গতিশীলতা সৃষ্টি হয়েছে। এখন সে কি থামতে চাইবে? না। নিউটনের ফার্স্ট ল বলে যে কোনো একটা বস্তু যদি চলন্ত গতিশীল অবস্থা থাকে সে সর্বদা গতিশীল অবস্থায় কি সে থাকতে চায়, সে থামতে চায় না। তার মানে বলেন এটা একটা গতিশীল অবস্থায় আছে না, তার মানে তার মধ্যে গতি জড়তা কাজ করতেছে, এর জন্য ঘর্ষণ বলের পরিমাণটা কমে যাবে। কারণ সে একটা গতিশীল অবস্থা অলরেডি আছেই, তাকে হচ্ছে জড়তা তাকে ইনফ্লুয়েন্স করতেছে যে ভাই তুমি থাইমো না, তুমি চলো। তার মানে অ্যাকচুয়ালি তখন আমাকে জড়তা হেল্প করে যেন হচ্ছে আমার এই ঘর্ষণ বলের পরিমাণটা কমে যায়। ইট মিনস আমি যত বেশি বল দিব, অর্থাৎ যত বেশি এটা মানে চলা শুরু করবে, অত বেশি আমার ঘর্ষণ বলের পরিমাণটা কমে যায়। তাইলে একটা কথা বলেন যে যখন এটা স্থির ছিল তখন আমার স্থিতি ঘর্ষণের বলটা সর্বোচ্চ হয়েছে কখন? যখন এটা গতিশীল হওয়ার আগ পর্যন্ত এটা সর্বোচ্চ, তাই না? কখন আমার হচ্ছে 15 নিউটন সর্বোচ্চ পরিমাণ গেছে? যখন এই বস্তুটা গতিশীল হওয়া শুরু হয়েছে ঠিক তার আগ পর্যন্ত কি যে আমার এই সে হচ্ছে কি 15 নিউটন বল পর্যন্ত সে গেছে, অর্থাৎ সে ম্যাক্সিমাম আপনার হচ্ছে কি যে স্থিতি ঘর্ষণ বল পর্যন্ত গেছে। ওকে, আচ্ছা, যখন আমি তাকে মানে চালানো শুরু করলাম, অর্থাৎ সে যখন 15 কে ক্রস করছে তখন তার অ্যাকচুয়ালি হাইয়েস্ট আপনার হচ্ছে কি যে আপনার গতীয় ঘর্ষণ বল। কেন হাইয়েস্ট? কারণ হচ্ছে যত বেশি আমি তাকে গতিশীল করব তার ঘর্ষণ বল কি তত কমবে। তার মানে কি অবশ্যই যখন আমি তাকে আস্তে করে ফার্স্ট যখন গতিশীল করা শুরু করছি ঠিক সেই মুহূর্তে তার যে তোমার মানে তার যে আপনার ঘর্ষণ বলটা ছিল পরে কি তার ঘর্ষণ বল আস্তে আস্তে কমে যাচ্ছে না? তার মানে একদম শুরুর দিকে তার ঘর্ষণ বল কি থাকে, এই এফ টা আপনার শুরুর দিকে থাকে হচ্ছে ম্যাক্সিমাম, পরে হচ্ছে আস্তে 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 কমে যায়। ওকে, সো এই যে এফ কে গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা সে প্রয়োগ মানে আমাদের উপর প্রয়োগ করতেছে বা যে ঘর্ষণ বল দিয়ে সে আমাদের গতিটাকে বাধা দিচ্ছে তাকে আমরা কি বলি? গতীয় ঘর্ষণ বল, বা যার ইংলিশের নাম কি কাইনেটিক ফ্রিকশন ফোর্স। তো আশা করি আপনারা ক্লিয়ার। তো হচ্ছে একটু কমেন্টে দেখি অনেকে একটু বলেন যে কি অবস্থা। দেখলাম যে আচ্ছা হ্যাঁ অনেকেই আমার সাথে এখনো জয়েন করছেন যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ড অ্যাকচুয়ালি অনেকেই লিখছে হ্যাঁ, আবার অনেকে লিখছে হ্যাঁ অল ক্লিয়ার, ভালোই ক্লিয়ার ভাইয়া। তারপর একজন লিখছে তানভীর ইশরাক সাউন্ড ক্লিয়ার আছে, আপনি ইয়ারফোন আচ্ছা হ্যাঁ আপু তুমি হচ্ছে ইয়ারফোনটা ইউজ করো। আচ্ছা, তারপরে আমাকে আসিফুল ইসলাম বাঁধন তিনি লিখলেন হচ্ছে অনেক ভালো লাগছে আপনার পরে। আচ্ছা, আসিফ ইসলাম বাঁধনকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমরা হচ্ছে এর পরে শুরু করি, পরের দিকে একটু আগাই। তো এই হচ্ছে তাহলে আমি কি কি শিখলাম? একটা হচ্ছে আমার এফ এস, যেটাকে আমি কি বললাম যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, বা যার বাংলা কি স্থিতি ঘর্ষণ বল। আর এফ কে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে আপনার আর কাইনেটিক ফ্রিকশন ফোর্স, বা যার বাংলা কি গতীয় ঘর্ষণ বল। যারা এখন জয়েন করছেন তারা হচ্ছে একটু আগে থেকে ভিডিওটা দেখলে আপনার সুবিধা হবে। তো আপনারা আগে থেকে এখন ইনশাআল্লাহ আশা করি পুরোটাই বুঝে যাবেন। ওকে, আচ্ছা, তো আমরা তাইলে বুঝে ফেললাম যে কোনটা এফএস কোনটা এফকে। আর হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখছি, সেটা কি যে এফ এস এম, তাই না? সেটা কি যে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, সেটা কোনটা? এই যে 15 নিউটন বলটা। কারণ কি এই 15 নিউটন বলের পরে কি আমি গতি শুরু করছি, তার মানে সে সর্বোচ্চ এই 15 নিউটন বল দিয়ে আমাকে আটকাতে পারছে। ওকে, তার মানে এটাই কি আপনার সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা, তো এখানে বলবেন যে ভাইয়া আমরা পড়াশোনা করছিলাম হচ্ছে আপনার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে পড়াশোনা করার কথা, বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে পড়াশোনা করার কথা। আমরা আগে বুঝলাম হচ্ছে যে কোনটা স্থিতি ঘর্ষণ বল আর কোনটা হচ্ছে আপনার গতীয় ঘর্ষণ বল, সেটা আমরা বুঝলাম। এখন আমরা পড়বো হচ্ছে গুণাঙ্কটা কিভাবে আসে। ওকে, তো সবাই হচ্ছে উপরে হেডিং দিবেন যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আগে আপনার হেডিং দেন। ওকে, আচ্ছা,
তো আপনারা হেডিং দেন। তো আমি উপরে লিখলাম যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, আচ্ছা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা কি? আচ্ছা এবার একটু একটু ব্যাখ্যায় আসে, এটা একটু বুঝি। যে আমার এই বস্তুটা কি আছে, এই বস্তুটা তোমার হচ্ছে এখানে বসে আছে। ওকে, আচ্ছা তুমি আগে একটা সিম্পল কথা আমাকে বলো, এই যে বস্তুটা এর একটা ওজন আছে না? ওজন অলওয়েজ কোন দিকে কাজ করে আমরা জানি, একদম নিচ বরাবর কাজ করে। তাহলে এখানে কি কাজ করতেছে? ডাব্লিউ। ডাব্লিউ মানে কি? ওয়েট, মানে কি? ওজন, তাই না? তো আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র আমাদেরকে যদি তোমরা পড়ে থাকো বা যদি আপনারা পড়ো, তো নিউটন সেখানে বলছেন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যদি একটা বল কাউকে দাও, তাহলে তুমি যাকে এই বলটা দিবা সে আমাকে কি সেম পরিমাণ বল দিবে। ওকে, এটা নিউটনের থার্ড ল বলে। তাইলে আমাকে বলো, এই যে বস্তুটা সে কি তার ওজন কাজ করতেছে কোন বরাবর? এই বরাবর কাজ করতেছে না? তাহলে আমাকে বলো সে কি এক প্রকার বল প্রয়োগ করতেছে না? এই তোমার এই এই যে বস্তুর উপর বল প্রয়োগ করতেছে না? তাহলে আমাকে বলো নিউটনের থার্ড ল অনুযায়ী এই ক্রিয়া বা এই বলের কি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে না? তার মানে কি এই বস্তুটা এই সারফেসটাকে তোমার হচ্ছে বল দিচ্ছে বা ওজন দিয়ে তাকে বল দিচ্ছে, চাপ দিচ্ছে। তাহলে বলো এই সারফেসটাও কি তোমার এই বস্তুটাকে তার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল দিবে না? যেটা আমাকে নিউটনের থার্ড ল বলে। তাহলে আমাকে বলো যদি বস্তুটার ওজনটা নিচে কাজ করে তাহলে তার প্রতিক্রিয়া বলটা কি একদম খাড়া উপরের দিকে কাজ করবে? তো ধরো আমি সেটাকে বললাম হচ্ছে আর। ওকে, এটাকে আমি বললাম হচ্ছে আর। এখন একটা কথা একটু চিন্তা করো তো, যে যত বেশি আমার ওজন হবে, অর্থাৎ আমার এই ডাব্লিউ এর মানটা যত বেশি বেশি হবে, যেটা আমরা জানি ডাব্লিউ সমান সমান হচ্ছে কি আর, তাই না? ওই যে সমান সমান প্রতিক্রিয়া বল কাজ করতে, মানে কি ডাব্লিউ বল যা এই আর কি তা, তার মানে হচ্ছে এর দ্বারা এটা মিন হয় যে তুমি যত বেশি ডাব্লিউ কে বাড়াবা বা ওজনটা যত বেশি বাড়াবা, তোমার আর বা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল সেটাও কি অত বেশি বেশি বাড়বে, রাইট? আচ্ছা তাহলে এবার একটা কথা বলো, যদি আমার ওজনটা বেশি হয় তাহলে আমার কি এটা চলতে কষ্ট হবে নাকি আমার চলতে সহজ হবে? চলতে কষ্ট হবে না। কেন চলতে কষ্ট হবে বলতো? কারণ হচ্ছে আমার তোমার এটা ঘর্ষণ বলটা বেশি প্রয়োগ করবে। তার রিজন কি দেখো তো, আমি ধরো এই জায়গাটাকে আমি একটু জুম করলাম, দেখো তো এমন না, এমন না, আমি একদম জুম করলাম। কারণ আমরা জানি যে দেখতে অনেক সময় অনেক কিছু প্লেন বা মসৃণ মনে হয়, বাট যদি আমি অনুভূতি যদি দেখি দেখি যে অনেক বেশি কি উঁচু নিচু আছে না? তাহলে এই বস্তুটার কি অনেক উঁচু নিচু আছে। তার মানে এই বস্তুটা অ্যাকচুয়ালি এর মধ্যে যত বেশি ওজন হবে সে এর মধ্যে বেশি পরিমাণে আটকায়া থাকবে। তাহলে আমাকে বলো একে আমার বল দিয়ে সরাইতে আমার কি বেশি শক্তি প্রয়োগ করা লাগবে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এই যে আটকায় আছে না, এই খাঁজের মধ্যে সে আটকায় আছে না, এই আটকায় থাকাটা আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বলি, রাইট? তাহলে একটা কথা বলো, যত বেশি ওজন বাড়বে অত বেশি আমার কি হবে? প্রতিক্রিয়া বলটা বাড়বে। আর যত বেশি ওজন বাড়বে অত বেশি কি হবে? আমার ঘর্ষণ বলের মানটা বেশি বেশি বাড়বে। তাহলে আমি অ্যাকচুয়ালি বলতে পারি না যে, আর যেহেতু এটা এখন স্থির আছে, মানে কি এর মধ্যে কোন বল প্রয়োগ করা হয়েছে? স্থিতি ঘর্ষণ বল প্রয়োগ করা হয়েছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি বলতো, যে এফ এস স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স সমানুপাতিক তোমার কি এই আর, তাই না? কারণ কি যত বেশি তোমার ওজনটা বাড়বে তত বেশি প্রতিক্রিয়া বলটা বাড়বে। তার মানে কি প্রতিক্রিয়া বল বাড়া মানে কি অ্যাকচুয়ালি আমার হচ্ছে ওজনটা বাড়া মানে কি অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বলটা বাড়া। তার মানে ওজন বাড়লে কি হবে? এই যে বস্তুটা কি বেশি করে বসে থাকবে না, মানে একদম আটকায় থাকবে না বেশি বেশি। তাহলে আমাকে এটা সরাতে বেশি করে বল দেওয়া লাগবে। তাহলে আমাকে বলো তাহলে ঘর্ষণ বলটা বেশি দেখি তো আমার বেশি বল দেওয়া লাগছে, তাই না? তো এজন্য আমি বলবো যে এই স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স সর্বাধিক কি এই আর। ওকে, এখন আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে আমরা যখনই এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাইছি তখনই হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট এখানে চলে আসছে। ওকে, তাহলে এই কনস্ট্যান্টের নাম কি? এই কনস্ট্যান্টের নাম হচ্ছে মিউ এস। এর নাম কি বলি? মিউ। বিড়াল ডাক দেয় না মিউ মিউ? আচ্ছা এটাই হচ্ছে সেই মিউ। ওকে, তাহলে এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইনটু আর। এই যে আমরা বললাম না মিউ এস যে কনস্ট্যান্টটা, এটাকে আমরা বলি কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটার নাম কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা দেখি আমাকে একটু আপনারা বুঝছেন নাকি একটু কমেন্টে আমাকে জানান যে আপনারা আমি যে এটা ডিরাইভ করাইলাম এটা আপনারা বুঝছেন কিনা, একটু আমাকে কমেন্টে জানান। আচ্ছা তো হচ্ছে অনেকেই দেখতেছেন আমাদের এটা, তো মেহরাজ রিফাত, তারপরে হচ্ছে রাইফা ইসলাম রানিয়া, উনিও দেখছেন। তারপরে হচ্ছে আমাদের
ইমন হোসেন ওনারাও দেখছেন। আচ্ছা হ্যাঁ, হাসিবুল ইসলাম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হ্যাঁ খুব ভালো হচ্ছে ভাইয়া, হ্যাঁ আচ্ছা আপনারা বুঝতে পারছেন, ওকে। তো সবাই বুঝতে পারছেন, আচ্ছা ভালো লাগতেছে শুনে। আচ্ছা এবার একটা কথা, যে এটা ছিল আমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাই তো? আচ্ছা এখন আমার আর একটা জিনিস আছে, সেটা কি আর বলতো, একটা আমরা পড়ছি না একটু কি পড়লাম, কি বললাম যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক আমরা পড়াশোনা করছি, রাইট? তো আসো আমরা একটু গতীয় ঘর্ষণ গুণাঙ্ক একটু পড়াশোনা করি। তাহলে একটু মুছে ফেললাম এটাকে। তো উপরে হচ্ছে আপনারা হেডিং দেন, হেডিং দেন হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। কি? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা যারাই হচ্ছে আপনারা একটু দেখছেন, আপনারা একটু সবাইকে জানার সুযোগ করে দেন, যেন হচ্ছে আমরা এই কঠিন টপিকটাকে যেন হচ্ছে একদম ইজিলি শিখতে পারি, এবং যেহেতু এটা অনেককে শেখানো হয় না আমাদের মানে বর্তমান অবস্থায়, তো হচ্ছে আপনারা যেন শেয়ার করে দেন, যেন হচ্ছে আমরা সবাই যেন এটা শিখতে পারি, ওকে? আচ্ছা এখন তাই আমরা শিখবো হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা তাহলে তুমি নাম শুনে বুঝতেছো যে এই ঘর্ষণ গুণাঙ্ক তোমার কোত্থেকে আসতেছে? গতীয় ঘর্ষণ বল থেকে আসতেছে, রাইট? আচ্ছা তাহলে ধর আমি একটা কাজ করলাম। আচ্ছা গতীয় ঘর্ষণ বল এই জিনিসটা তোমার ম্যাক্সিমাম থাকে কখন বলো তো? আমি ধরো হচ্ছে আমার এই যে আমি বললাম একটু আগে, ধরো আমার 15 নিউটন বল, আমি অর্থাৎ এই বস্তুটা 15 নিউটন বল পর্যন্ত এই বস্তুর স্থির থাকতে পারে, ওকে, অর্থাৎ আটকে রাখতে পারে। তো ধরো আমি ফার্স্টে বস্তুটাকে বল দিলাম, আমি তাকে হচ্ছে 15 নিউটন বল দিলাম, তারপরে দেখলাম যে তার 15 নিউটন আটকানো বল আমাকে আটকাচ্ছে 15 নিউটন, ওকে ওকে, তার মানে কি সে আমাকে 15 নিউটন বল দিয়ে সে আমার এই 15 নিউটন বলকে আটকাই দিচ্ছে, তাই না? তার মানে এই পর্যন্ত আমি স্থির আছে, বা আমি স্থির আছি না, মানে এই বস্তু স্থির আছে। তো এটাকে আমরা কি বলছিলাম? স্থিতি ঘর্ষণ বল বলছিলাম। এখন বলো, যখনই আমি এই বলটাকে বাড়াই দিচ্ছি, তখন আমার কি হচ্ছে? এই তোমার নতুন এই বস্তুটা গতিশীল হচ্ছে, আর তখন আমার কি শুরু হচ্ছে? গতীয় ঘর্ষণ বল শুরু হচ্ছে। তার মানে গতীয়, আমরা বলছিলাম একটু আগে যে গতীয় ঘর্ষণ বল শুরুতে থাকে ম্যাক্সিমাম, ওকে, শুরুতে আমার কি থাকে? ম্যাক্সিমাম থাকে। কিন্তু যখন হচ্ছে আমার আস্তে আস্তে আমার যখন বস্তুটা গতিশীল হয়, তখন আমার কি হয়? যে বস্তুটার গতি তোমার কি মানে বস্তুর ঘর্ষণ বল তোমার কমে যায়, রাইট? আচ্ছা তাহলে একটা কথা বলো, যে যদি আমার এই ডাব্লিউটা বেশি থাকে, তাহলে আমার কি তোমার স্থিতি ঘর্ষণটা বেশি থাকবে, অর্থাৎ কি যে তোমার এই যে এখানকার কি এভাবে খাঁজাকে আমি যদি একটা জুম করি আর কি, তাহলে খাঁজ পাবো না, তাহলে খাঁজের মধ্যে কি বস্তুটা বসে আছে, রাইট? তাহলে আমি যত আমার ডাব্লিউ বেশি হবে, তত আমার কি হবে? আর বেশি হবে, রাইট? প্রতিক্রিয়া বলটা বেশি হবে। তার মানে ওজন বেশি হওয়ার সাথে সাথে আমার এই বস্তুটা এর মধ্যে খাপে খাপে বসে যাবে, অর্থাৎ এখানে তোমার আমার এই বস্তুটাকে সরাইতে হইলে আমার অনেক বেশি বল দেওয়া লাগবে, তাই না? তার মানে বলতো, তার মানে তার স্থিতি ঘর্ষণ বলটা অলরেডি বেড়ে গেছে, ওকে। এখন আমি তাকে আরো বেশি বল দিলাম, তাহলে বলতো কি হয়? তার সে গতি শুরু করছে, তার মানে কি সে তোমার মানে তার তার স্থিতি ঘর্ষণ বল ধরো এখন আর 15 নাই, তার ওজন ধরো বেড়ে গেছে, ওকে, ধরো ডাব্লিউটা তার বেড়ে গেছে। তাহলে ধরো তার যে তার আগে ঘর্ষণ বল ছিল 15 না, এখন ধরো তার স্থিতি ঘর্ষণ ধরো হচ্ছে তোমার ধরো 25, তাই তো? বেড়ে গেছে না? এখন দেখো যদি বেড়ে থাকে, তার মানে আমার তাকে চালাইতে হলে আমার কি লাগবে? আমার 26 নিউটন বল লাগবে না অ্যাটলিস্ট, তাই না? তার মানে কি আমার শুরুতে আমার যে আমরা বললাম কি একদম যখন শুরু হয় তোমার হচ্ছে গতি গতি মানে গতিশীল যখন শুরু হয়, ঠিক সেই মুহূর্তে আমার কি হয়? ঠিক সেই মুহূর্তে আমার গতীয় ঘর্ষণ বল শুরু হয়। তার মানে কি আমার যত বেশি আমার ডাব্লিউ বাড়বে, অত বেশি আমার কি হবে? গতীয় ঘর্ষণ যে বলটা সেটা বাড়বে। তাহলে আমি কি বলতে পারি? যে গতীয় ঘর্ষণ বল এফ কে সমানুপাতিক, সমানুপাতিক কি বলতো? যেহেতু আমার ডাব্লিউ বাড়লে আমার কি বাড়তেছে? এই গতি ঘর্ষণ বলটা বাড়তেছে, আর আমরা জানি ডাব্লিউ সমান সমান কি? আর, তাই না? তাহলে আমি কি বলতে পারি? এফ কে সমানুপাতিক কি? আর, তাই তো? তাহলে আমি সেম ভাবে আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠলে আমরা কি পাই? একটা কনস্ট্যান্ট পাই। তাহলে কি বলতে পারবো বলতো? যে এফ কে ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখবো হচ্ছে মিউ কে ইনটু আর, ওকে। আচ্ছা এই যে মিউ কে আছে না, এই মিউ কে আমরা বলি কি জানো? বলি হচ্ছে এই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, ওকে। এই মিউ কে আমরা কি বলি? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাইলে আমরা তাই বেসিক্যালি কি কি সূত্র পাইলাম? জাস্ট দুটো সূত্র পাইলাম। সেটা কি? সেটা হচ্ছে এরকম যে আপনার ফার্স্টে পাইলাম হচ্ছে স্থিতি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তার নাম কি বলুন তো? মিউ এস, তাই না? যে এফ এস ইজ ইকুয়াল টু কি আপনার মিউ এস ইনটু কি আপনার আর। আরটা কি পাইলাম? এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইনটু কি আর, তাই না? আমরা এই দুটো সূত্র পাইলাম, ওকে। সো আমরা আমাদের যে মেইন টপিক হেলানো তল, এই হেলানো তলে আমরা হচ্ছে এই দুটো সূত্রকে ইউজ করব।
তো যার জন্য আমাদের এত কিছু পড়াশোনা করে রাখছে। ওকে, সো একটু আমাকে জানায় দেন যে আপনারা মানে বুঝছেন কিনা, একটু জানায় দেন যে আপনারা এই টপিক যে আমি পড়াইলাম গতি ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা আপনারা বুঝছেন কিনা একটু কমেন্টে আমাকে জানা। আচ্ছা, তো হচ্ছে একদম সালাম দিয়েছে যে আসসালামু আলাইকুম। আচ্ছা, রেহনুমা রাজ্জাক লিখছে বিগ ফ্যান ভাই। আচ্ছা ভাইয়া অনেক সুন্দর করে বোঝাচ্ছেন, আচ্ছা অনেক বেশি ধন্যবাদ। তারপরে তানভীর ইসলাক, বুঝলাম ভাইয়া। এরপর হচ্ছে শিহাবুর রহমান, হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা আচ্ছা, সবাই দেখতে থাকেন, তো আমরা হচ্ছে আরো শিখবো। তো আমরা আমাদের যে এখন মেইন টপিক, যার নাম হচ্ছে আমার হেলানো তল, ওকে, যেখানে অ্যাকচুয়ালি সবার সমস্যা হয়, আমরা অ্যাকচুয়ালি সেই টপিক এখন যাবো। তো আপনারা কাজ করেন, উপরে হেডিং দেন হেলানো তল, ওকে, হেলানো তল। তো উপরে আমরা হেডিং দিলাম ধরেন হচ্ছে হেলানো তল। আচ্ছা, হেলানো তল জিনিসটার নামটা শুনলে কি মনে হয় যে যে তলটা হেলায়া আছে, রাইট? তো ধরেন হচ্ছে, ধরেন এইটা হচ্ছে আমার একটা তল, ঠিক আছে, এটা হচ্ছে ধরেন এটা একটা কোন একটা মাধ্যম। তো এই মাধ্যমের মধ্যে আমার এই যে তোমার সরল রেখাটা আছে বা আমার যে বস্তুটা আছে, এই তলটাকে আমার হেলায় আছে না, হেলা মানে কি হেলান দিয়ে আসতে, মানে এর জন্য আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে হেলানো তল বলি। ওকে, আচ্ছা, এই তলের এই যে কোণ যেটা আছে, এই কোণটাকে আমরা বলি হচ্ছে থিটা। আচ্ছা, এর নাম কি? এর নাম হচ্ছে স্থিতি কোণ বা হচ্ছে নিশ্চল কোণ, যার ইংলিশ টার্ম হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। আচ্ছা, আমি নামটা একটু লিখে দিই, এই কোণের নাম হচ্ছে স্থিতি কোণ। আচ্ছা, তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই কোণের নামটা স্থিতি কোণ কেন? আচ্ছা, একটা ধরেন আমি একটা বস্তু এখানে দিলাম, ওকে, আচ্ছা দেখলাম এই বস্তুটা হচ্ছে আপনার এখানে স্থির অবস্থায় আছে। ওকে, তো আমি কি করলাম, এই হেলানো তলটাকে আপনার হচ্ছে তাহলে কি করবো, আমি ধরেন আমি এটাকে আর উঠানো শুরু করলাম, মানে এটাকে এভাবে উঠানো শুরু করলাম। তাহলে বলেন তো এক পর্যায়ে কি ধরেন আমি হেলানটাকে উঠে তুলতে এই পর্যায়ে আনছি, ঠিক আছে, এই পর্যায়ে নিয়ে আসছি। তারপরে আমার যে থিটা সেটা কত হবে, এটা হবে না, এটা হবে না। আচ্ছা, কেন এটা থিটা হবে? কারণ আমরা থিটা এটাকে ততক্ষণ পর্যন্ত মেজার করব যতক্ষণ পর্যন্ত এটা না পড়ে যায়। অর্থাৎ দেখবেন আমি এটাকে এই এই তলটা এভাবে এভাবে ছিল, তাই না? তা আমি এটাকে এভাবে এভাবে উঠেছি, দেখলাম আমি যখন এখানে গেলাম তখন বস্তুটা সুন্দর মতো এখানে পড়ে গেছে। তাহলে বলেন এ পড়ার আগ পর্যন্ত আমি তাকে যতটুকু পর্যন্ত বাঁকায় রাখছি বা হচ্ছে স্থির রাখতে পারছি, সেই এর জন্য এই কোণটাকে আমার কি বলে, এই কোণটাকে আমার বলে হচ্ছে স্থিতিকোণ। ধরুন আমি একটা কাজ করলাম যে আমি এই যে হেলানো তলটা আছে, এই হেলানো তলকে আমি বাঁকাইতে ধরেন এই পর্যন্ত আনছি, ঠিক আছে, দেখলাম এই পর্যন্ত আনার পরেও বস্তুটা স্থির আছে, কিন্তু আমি এর থেকে আরেকটু বাঁকাইলে এটা হচ্ছে নিচে পড়ে যায়। তাহলে বলেন স্থির রাখার জন্য আমার কোন কাজ করছে কতটুকু বলেন তো, এই কোনটা কাজ করছে না? তাই এই যে কোনটা স্থির রাখার জন্য কাজ করছে, তাই এর নাম কি, স্থিতিকোণ। সো এর জন্য এই নাম কি হয়েছে, স্থিতিকোণ হয়েছে, যার ইংলিশ টার্ম কি, অ্যাঙ্গেল অফ রিপোজ। ওকে, তো আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম। তো আসলে আমরা একটু এই ধারণাটা নিয়ে একটু বুঝি জিনিসটা কি। তো এই স্থিতিকোণ নিয়ে আমরা বুঝলাম। এখন আসেন, ধরেন এটা হচ্ছে আমার হেলানো তল, আর হেলানো তল ইংলিশ হচ্ছে আপনার ইনক্লাইন্ড প্লেন। ওকে, আর এই কোণটা আমার থিটা, যাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ বা হচ্ছে কি স্থিতি কোণ বা নিশ্চল কোণ। ওকে, আচ্ছা এখন সাপোজ ধরুন একটা বস্তুকে আপনি এখানে রাখছেন, তাহলে একটা কথা বলেন, এই কোণটার পরপর কি হবে, বস্তুর এদিকে পড়া শুরু হবে না, এদিকে পড়া শুরু হবে, রাইট? আচ্ছা আগে বলেন এই বস্তুটার আপনার যে ওজন সেটা কোন দিকে কাজ করবে, সোজা নিচের দিকে কাজ করবে। আমরা জানি ওজন অলওয়েজ কি একদম খাড়া নিচের দিকে কাজ করে, রাইট? তো ওজন মানে কি আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি, এর কি বলবো, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখন একটা কথা বলেন, এই যে আমি এম জি লিখলাম, আমার একটা কথা বলেন তো যে এই বস্তুটা তোমার কি করে, মানে এই বরাবর সে কি পড়তে চায় না? এখন বলো সে কি নিজে নিজে পড়ে? আচ্ছা, কোন একটা জিনিস নিজে নিজে কিছু করতে পারে না, অবশ্যই তাকে কোন একটা বল দিলে সে পড়ে। তাহলে আমার এই বস্তুকে অবশ্যই এই বরাবর কোন একটা ফোর্স দেওয়া হয়েছে, যার জন্য বস্তুটা কি এই বরাবর পড়া শুরু হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে এখন বলো তোমার কোনো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই ফোর্সটা আমাকে কে দিছে অ্যাকচুয়ালি, রাইট? আচ্ছা, তাহলে এবার একটা জাস্ট সিম্পল কথা আমাকে বলো যে আমরা
আমরা হচ্ছে যখন ভেক্টর পড়ছি যা বা অথবা যারা আপনারা ভেক্টর পড়ছেন, তো সেখানে আপনার একটা জিনিস দেখে আসছে, তার নাম হচ্ছে উপাংশ। উপাংশ জিনিসটা কি একটা একটা কথা বলি, যে ধরেন আমার এখানে একটা বস্তু আছে, ওকে, এখানে একটা বস্তু আছে, ওকে। এখন তাহলে এই ধরেন এই বস্তুটা যে ওজন সেটা কোন দিকে কাজ করে, খাড়া নিচের দিকে, তার প্রতিক্রিয়া কোন দিকে কাজ করে, যে প্লেনটা আছে সেই প্লেনের খাড়া উপরের দিকে, রাইট। তাহলে এটা কি আর, তা আমি একটা কাজ করলাম, বস্তুটাকে এই বরাবর তাকে হচ্ছে ফোর্স দিলাম, মানে তাকে টানলাম, তাই তো। তাহলে বলুন, আমি যদি একদম সোজা তাকে টান দিতাম, মানে কি সে একদম সোজা একদম সামনে যাবে, একদম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাই না, যাচ্ছে না। আচ্ছা, এবার আমি আরেকটা কাজ করলাম, এখানে একটা বস্তু নিলাম, এই বস্তু আমার কি সেম ভাবে কি খাড়া নিচের দিকে আপনার ওজন দিবে ডাব্লিউ। আর আমরা জানি যে যে তলের উপর বস্তুকে রাখা হয় সেই তলে খাড়া উপর দিয়ে তাকে কি দেয়, আপনার হচ্ছে প্রতিক্রিয়া বল দেয়। আর তো আমি এখানে যেরকম একদম সোজা আপনার হচ্ছে ফোর্স দিছিলাম, কিন্তু আমি এখানে ফোর্সটা এভাবে দিলাম, মানে একটু কোনাকুনি করে দিলাম, অর্থাৎ সুতা সুতা একটা দিয়ে তাকে এভাবে টানা শুরু করলাম। তাহলে বলেন এ তো সোজা হচ্ছে একবার এভাবে যাবে, রাইট। আর বলেন সে কি একবার সোজা এভাবে যাবে না, সে কি একটু উপরে একটু এভাবে একটু উপরে একটু এভাবে এভাবে যাওয়ার চেষ্টা করবে না, মানে কি সে একবার এভাবেও যাবে না, আবার কি একবার এভাবেও যাবে না, তাই না। তার মানে কি সে এর মাঝামাঝি কোনো একটা জায়গায় যেতে চেষ্টা করবে। তাহলে আমাকে বলেন তার এই যে তারে যাওয়ার জন্য যে বলটা সেটা কি এই বরাবর কাজ করতেছে, আবার কি এই বরাবর কাজ করতেছে না, তাই না। তাহলে এই যে তার যে তোমার বলের যে জায়গাটা সেটা আমি কি দুইটা ভাগে ভাগ করলাম, এই দুইটা ভাগকে আমরা কি বলি, এই দুইটা ভাগকে আমরা বলি হচ্ছে উপাংশ। কি বলি, উপাংশ। অর্থাৎ এই এই এফটাকে প্রকাশ করতে বা এই এফ এর যে ইফেক্টটা প্রভাবটা, সেই প্রভাবটা কি, যে এই এফটা আমাকে এই বরাবর নিতেও সাহায্য করতেছে, আবার কি আমাকে উপরের দিকে নিতেও কি সাহায্য করতেছে। তার মানে এই এফটাকে আমি এফ এর যে প্রভাবটা সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারছি, এই দুইটা ভাগকে আমরা কি বলি, উপাংশ বলি। কি বলি, উপাংশ বলি। তাহলে একটা কথা বলেন, যে যেহেতু আমার এই ডাব্লিউটা নিচে এই বরাবর কাজ করতেছে, এখন বলেন ডাব্লিউটা কি সোজা নিচে বরাবর কাজ করতেছে, এভাবে কাজ করতেছে না, সে কি কোনা কোনা কাজ করতেছে না। তাহলে বলেন ডাব্লিউর নিশ্চয়ই কোনো না কোনো অংশ আমাকে কি এটাকে নিচ বরাবর দিতে সাহায্য করতেছে। আমরা জানি ডাব্লিউ যেহেতু ওজন, ওজনও কিন্তু এক প্রকার বল, তাই না। তাহলে অবশ্যই ডাব্লিউর কোনো না কোনো অংশ আমাকে এই বরাবর দিতে সাহায্য করতেছে। তো আমি তাহলে একটা কাজ করলাম, এই ডাব্লিউ কে আপনার দুইটা উপাংশে ভাগ করলাম, ওকে। তাহলে কি হবে, ধরেন আমি এই বরাবর একটা উপাংশ নিলাম আর এই বরাবর একটা উপাংশ নিলাম। আমরা জানি যে উপাংশ অলওয়েজ কি মাঝখান বরাবর নিতে হয়, তাই না। দেখেন আমি এফ কে ভাঙছি, এটা একটা এটা একটা না, সেমনি এটা এটা কি দুই পাশে দুই উপাংশ নিলাম, তাই তো। তাহলে বলেন যেহেতু এটা হচ্ছে ডাব্লিউ, তাহলে আচ্ছা তার আগে একটা কথা বলেন, যে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা আপনার থিটা হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই এই কোণটা কেন থিটা হবে, ওকে। আচ্ছা, খুব খুব ক্লিয়ার টাচ, এটা সবাই ভুল করে, একটু শুনেন। থিটা হবে এর জন্য একটা কথা বলেন, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ বা একটা ত্রিভুজ, তাই না। তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, রাইট। তাহলে একটা কাজ করলেন, এটা যদি থিটা হয় আর এই কোণটা কত বলেন তো, আমরা জানি এই কোণটা কত, 90 ডিগ্রি, রাইট। তাহলে বলেন এই কোণটা কত আমার বলেন তো, যে ভাইয়া তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস ভাইয়া 90 ডিগ্রি মাইনাস বাই থিটা, তাহলে আমার কি আসে বলেন তো, 90 ডিগ্রি মাইনাস থিটা আসে, রাইট। তাহলে আমার এই কোণটা কত বলেন তো, এই কোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রি মাইনাস থিটা, ওকে। আচ্ছা, এবার একটা কথা বলেন তো, যে এই যে বস্তুটা, এই বস্তুটা কি এর উপরে মানে জাস্ট কি বলেন তো, এমনি বসে আছে না, দেখেন তো, এটা যা এটা তা না, দেখেন তো, এটা এটা যেরকম এটাও কি সেরকম না। তার মানে বলেন তো এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা কি হবে, 90 মাইনাস থিটা হবে, রাইট। তাহলে এই কোণটা কত আমার, আমি একটু লাল কোণ দিয়ে দেখাই। তাহলে এই যে কোণটা আমার, তাহলে আমার এই কোণটা কত বলুন তো, এই কোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রি মাইনাস থিটা, রাইট। এখন আমাকে বলেন এই যে এই বরাবর একটা গেছে, এবার একটা গেছে, এই যে আপনার এই কোণটা আর কি, এই পুরো কোণটা কত বলুন তো, দেখে মনে হচ্ছে এটা কত, 90 ডিগ্রি না, একদম কোণাকুণি সমকোণ না, 90 ডিগ্রি না। তাহলে বলেন পুরাটা হচ্ছে আপনার 90 ডিগ্রি, এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে বলেন এটা কত হবে। একটা কাজ করেন, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা, কারণ কি আমি অ্যাকচুয়ালি এভাবে ছিল না, তাই না। তাই আমি এটাকে লিখলাম আর কি, যে 90 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস প্লাস থিটা, তাহলে এই কোণটা কি আসলো আমার, এর জন্য এই কোণটা কি আমার থিটা, ওকে। তাহলে এই কোণটা যে থিটা, এই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন, আমাকে একটু কমেন্ট একটু জানান তো দেখি।
আচ্ছা একটু দেখি। আচ্ছা ইমন হোসেন লিখছে ভাইয়া আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আচ্ছা নাইমুল হক নিয়ন লিখছে ভাইয়া জোস লাগতেছে আপনার পড়ানো। আচ্ছা থ্যাংক ইউ নাইমুল হক নিয়ন। আচ্ছা আচ্ছা তো তো অনেকেই লিখছে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, বিগ ফ্যান ভাই। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ বুঝতে পারছে। আচ্ছা তার মানে যেহেতু এই কোণটা থিটা, তাহলে এই কোণটাও কি আমার থিটা, রাইট? তার মানে এই কোণটা কেন থিটা এটা আমরা বুঝতে পারছি। এখন আমি একটু সামনে আগাবো, বাট মানে চিত্রটা একটু বিচ্ছিরি হয়ে গেছে, আমি একটু সুন্দর করে চিত্রটা আঁকবো। ওকে, তাহলে হচ্ছে আচ্ছা একজন লিখছে যে ভাইয়া রাইন ইসলাম, সে বলছে যে ভাইয়া আবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা আবার বলতেছি, ওকে সমস্যা নেই, আমি একটু সুন্দর করে মুছে আবার বলতেছি, প্রবলেম নেই। ওকে আচ্ছা ওকে। আচ্ছা আমরা একটা আবার বলি, তাহলে আমি একটু বড় করে আঁকি এবার, কারণ বড় থেকে দেখতে তোমার সুবিধা বেশি হবে। আচ্ছা আচ্ছা তাহলে একটা সিম্পল কথা, এই কোণটা যদি থিটা, তাই তো এই কোণটা আমার থিটা। এখন আমরা একটা কাজ করলাম, এখানে একটা বস্তু রাখছি। ওকে, তাহলে বলো এই বস্তুর ওজন কি একদম নিচ বরাবর কাজ করবে না? তাহলে এই নিচ বরাবর কাজ করবে। ওজন মানে কি ডাব্লিউ না? তাহলে লিখলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি। ওকে আচ্ছা বুঝলাম। এখন আমাকে বলো ওজন, আমি যে যেমন এখানে দেখলাম যে এই একটা বস্তু আমার এখানে ছিল, এই বস্তুটাকে আমি হচ্ছে তোমার এই বরাবরটাকে আমি টান দিছি। তাহলে আমাকে বলো বস্তুটাকে ধরো, আমি যদি আবার ধরো এখানে একটা বস্তু আছে, যে বস্তুটাকে আমি ধরো এই বরাবর টান দিছি, তাহলে বলো আমি যখন তাকে এই বরাবর টান দিছি, সে কি একদম সোজা এই বরাবর যাবে? বাট এই বস্তুটাকে আমি একদম কোনো কোনো টান দিছি না, তাহলে বলো সে কি এই বরাবর যেতে চাবে, আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে না? তার মানে কি তার, আমি যে তাকে কোনো কোনো টান দিছি, সে এই বরাবর যাওয়ার চেষ্টা করবে কিছু, আবার এই বরাবর চেষ্টা করবে না? এই যে আমি তার প্রভাবটাকে প্রকাশ করার জন্য, মানে তার বলটাকে প্রকাশ করার জন্য আমি কি দুইটা ভাগে ভাগ করলাম না? এই দুইটা ভাগকে আমরা কি বলি? উপাংশ বলি। ওকে, তাহলে একটা কথা বলো যে আমার এখানে যে তোমার বস্তুটা আছে, সেই বস্তুটাকে এক পর্যায়ে স্লাইড খেয়ে বা পিছলাই কি এমনি এভাবে পড়বে না? পড়বে না? তাহলে বলো নিশ্চয়ই এ বরাবর তাকে পড়ার জন্য কেউ বল দিচ্ছে, রাইট? তাহলে একটা কথা বলো যে যেহেতু কি বল দিচ্ছে, তার মানে কি এই ডাব্লিউটা আমরা জানি যে একদম নিচ বরাবর কাজ করে, সোজা নিচ বরাবর কাজ করে, রাইট? বাট এখানে কি একটু কোনাকুনি কাজ করছে না? তাই না? কারণ কি বস্তুটা তো একদম একটু বাঁকানো না? তাহলে আমাকে বলো নিশ্চয়ই ডাব্লিউর দুইটা উপাংশ কাজ করতেছে। তাহলে এই একটা উপাংশ তোমার হচ্ছে এই বরাবর কাজ করতেছে, আর একটা উপাংশ তোমার কি এই বরাবর, একটু দেখা সুন্দর করে, আর একটা উপাংশ তোমার হচ্ছে এই বরাবর কাজ করতেছে। ওকে, মানে হচ্ছে একদম তোমার যে এটা যে বসে আছে না, একদম লম্বা বরাবর, কি এই বরাবর। ওকে, তাহলে আমাকে বলো যেহেতু ডাব্লিউর এটা, তাহলে একটা কথা বলো এবার আসো যে আমি একটু কোনটাকে বেজায় করি। আমরা জানি এটা যদি থিটা হয়, এটা হচ্ছে থিটা। এখন তোমাকে প্রশ্ন যে কেন এটা থিটা হয়, তাই তো? আচ্ছা এবার আসো একটা কথায়, যে আমরা দেখতেছি যে এটা একটা ত্রিভুজ, রাইট? আমরা জানি কোন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, রাইট? তাহলে বলো এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাই না? তাহলে বলো তাহলে আবার এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 90। এটা আসলে এখানে লেখো একটু যে ভাইয়া 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই আমার কি 180 থেকে 90 কত? 90 না? তাই আমার কি আসে 90 ডিগ্রি মাইনাস কত? থিটা। তাহলে বলো আমার এই এই কোণটা কত আসলো? এই কোণটা আসলো হচ্ছে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা, রাইট? এখন তোমাদের একটা টার্ম আছে, তার টার্মের নাম হচ্ছে অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। দেখো তো এই যে এই জিনিসটা অনুরূপ কোণ মানে একই রকম কোণ। দেখো তো এটা এটা কি এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার মান কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? দেখো তো এখানেও কি একটা সেম কোণ উৎপন্ন হয়েছে না? দেখো একদম একই রকম না? তার মানে এইটা যে কোণ, এটাও কি সেম কোণ, তার মানে এই কোণটাকে আমরা কি বলবো? অনুরূপ কোণ বলবো। ওকে, তাহলে এই যে কোণটা তোমার, এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা তাহলে আমার কত? যদি এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আমার কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে একটা কথা বলো, তুমি তুমি এটা দেখেই বুঝতেছো যে ভাইয়া এই যে আপনার এটা, যে এটা এই যে তীর চিহ্ন আলাদা, তাই তো? এই যে এটা আর কি, এই যে এটা এই পুরাটা, এই পুরো কোণটা কত? 90 ডিগ্রি না? দেখো তো সমকোণে আছে না? তাহলে পুরা কোণটা তাহলে তোমার কত? পুরো কোণটা তোমার হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলো পুরা কোণটা 90 ডিগ্রি, তার মধ্যে এতটুকু তোমার কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাকে এখন বের করতে হবে এই কোণটা কত, যাকে আমি থিটা বলছি। এখন দেখি থিটা কিনা। তাহলে কি হবে? 90 ডিগ্রি থেকে
এটা বাদ দিব, তাহলে আসো বাদ দিই। 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, রাইট? তাহলে কি আসে বলো তো? 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কি আসে বলো তো? শুধু থিটা। 90 ডিগ্রি কাটাকাটি, তাই তো? তো এর জন্যই আমার এই কোণটা কি হয়? এই কোণটা হয় হচ্ছে থিটা। তো আশা করি এবার বুঝতে পারছেন আপনারা যারা বুঝেন নাই। সো একটু হচ্ছে একটা আমি দেখি। আচ্ছা দেখি দেখি আচ্ছা আপনি একটু জানান যে কারা কারা বুঝছেন। আচ্ছা তো হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি, অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তারপর রাহিম ইসলাম ভাই এবার খুব সুন্দর সুন্দর বুঝেছি। আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা তারপর আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা সবাই বুঝতে পারতেছে, তো আসেন তাহলে আমরা সামনের দিকে একটু আগে, ওকে? আচ্ছা তাহলে আমার সামনের দিকটা কি, তাই আমি এটাকে একটু আবার সুন্দর করে আঁকতে হবে, কারণ হচ্ছে এটা আমার কিচিবিচি হয়ে গেছে। এবার আমি একটু সুন্দর করে আঁকি। তো এই থিটাতে অ্যাকচুয়ালি অনেকের প্রবলেম আছে যে এটাকে বুঝে না যে এটা কেন থিটা হয়। সবাই হচ্ছে মুখস্থ করে যে ভাই এটা থিটা হয়, ওকে? কিন্তু সেটা বুঝে না যে আসলে এক্স্যাক্টলি এটা থিটাটা কেন হয়। তো আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এবার আসেন আমরা একটু সামনে আগাই। তাই আমি এটা আবার আঁকলাম সুন্দর করে, যে এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, তাই তো? মানে একটা ত্রিভুজ মানে হেলানি তল আর কি, ওকে? আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার থিটা। তো এখানে আমি একটা বস্তুকে রাখছি, রাইট? তাহলে বস্তুর যে তোমার হচ্ছে ওজন সেটা কোন দিকে কাজ করবে? বরাবর নিচের দিকে, রাইট? সেটা কত? ডাব্লিউ। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি? এমজি, তাই তো? আচ্ছা তাহলে এর দুটো উপাংশ কাজ করবে, তাই তো? তাহলে একটা উপাংশ কাজ করবে কি বরাবর? এ বরাবর, তাই তো? সেটা কি বলতো? আচ্ছা সেটা কি একটু পরে দেখতেছি। আর একটা উপাংশ কি এ বরাবর কাজ করবে, রাইট? আচ্ছা এখন আমরা বললাম কি ভাই এই কোণটা কত? এই কোণটাও থিটা, ওকে? আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝছি। এখন কথা হচ্ছে মনে রাখবেন যখন আপনার রূপাংশ করবেন মনে রাখবেন থিটা যার সঙ্গে আছে সেটা হচ্ছে কস থিটা। কি? থিটা যার, এটা আপনার ভেক্টরটা কিন্তু ভালো করে শিখতে পারবেন, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে থিটা যার সঙ্গে আছে সেটা কি? সেটা হচ্ছে আপনার কস থিটা। তাহলে বলেন এই ডাব্লিউ এর সঙ্গে থিটা কি আছে? এই চিহ্নটা আছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? ডাব্লিউ কস থিটা। আর থিটা যার সঙ্গে নাই মানে যার সঙ্গে আছে তার যে অপোজিট কোণটা মানে আরেকটা কোণটা, এই যে এটাকে আমরা বলবো হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। এটা ভেক্টর চ্যাপ্টারে আপনি ভালো করে বুঝবেন, আমি জাস্ট আপনাকে বন্ধ রাখার জন্য বলে দিলাম যে থিটা যার সঙ্গে তাকে আমরা কস বলি, থিটা যার সঙ্গে নাই তাকে আমরা কি বলি? সাইন বলি, ওকে? এখন একটা কথা বলেন, এই যে আপনার বস্তুটা এটা কি এই বরাবর বসে আছে না? তাই না? একদম এই যে এই প্লেনটার উপর বসে আছে না? তাহলে বলেন প্লেনের উপরে সে হচ্ছে ডাব্লিউ কস থিটা দিচ্ছে, তাই বলেন প্লেনটাও কি ওকে একটা ধাক্কা দিবে না? ওই যে আমরা পড়ছিলাম না নিউটনের থার্ড ল, একটু আগে বলছিলাম যে নিউটনের থার্ড ল কি বলে? প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে বলেন এই হচ্ছে সে ক্রিয়া দিচ্ছে, তাহলে তার বিপরীত কি? এই প্লেনটা তাকে দিবে একদম এই বরাবর, রাইট? তাহলে এই হচ্ছে আমার এই বরাবর আছে একটা প্রতিক্রিয়া যাকে আমরা বলছি আর। আর কেন আসছে এটার নাম? রিয়াকশন থেকে আমার আর আছে, রিয়াকশন মানে প্রতিক্রিয়া, ওকে? তো তাহলে কি এই প্লেনটা বা এই যে তলটা তাকে একটা প্রতিক্রিয়া বলে বরাবর দিচ্ছে, ওকে? আচ্ছা তাহলে আমি এই পর্যন্ত বুঝতে পারলাম যে আমার এখানে কি কি হয়ে যাবে, ওকে? জাস্ট এখান থেকে একটা ছোট্ট কথা বলি যে যেহেতু বস্তুটা এখানে স্থির বা বস্তুটা এখানে আছে, তাহলে বলেন আমরা জানি কি ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান না? তাহলে বস্তুটা ক্রিয়া বল দিচ্ছে এটা, তার প্রতিক্রিয়া বল হচ্ছে এটা, তাই না? তাই আমরা কি বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু কি আপনার ডাব্লিউ কস থিটা। এটা আমি এমনিই বললাম কজ আপনার ম্যাথে হয়তো কাজে লাগতে পারে। এটা আমরা একটা ম্যাথ করবো, ম্যাথ করে আপনারা ফুল ক্লিয়ার হয়ে যাবেন, ওকে? একদম ফুল ক্লিয়ার হয়ে যাবেন। তো আসেন আমরা একটা সুন্দর একটা ম্যাথ করে ফেলি। তো আমাকে বলেন যে এই যে আমি যে ডাব্লিউ কস থিটা আর এম জি ডাব্লিউ সাইন থিটা অনেক কোন টোন দেখেন, অনেক কিছু দেখাই ফেলছি আমি। কারণ আমাকে বলেন এই জিনিসটা বুঝছেন কি বুঝেন না, একটু আমাকে কমেন্টের মধ্যে একটু জানান আপনারা। আচ্ছা তো কমেন্টের মধ্যে আছেন হচ্ছে কে কে আছেন দেখতে দেখতে পারতেছি। দীপ্ত দে আছেন, হচ্ছে আপনার তানভীর ইশরাক আছেন, ইবনুল কবির, নাইমুল হক নিয়ন আছেন। তারপরে আছে হচ্ছে আচ্ছা লেখছে এমডি রায়ন ইসলাম লেখছে ভাইয়া খুব ভালো বুঝছে এবার। আচ্ছা হ্যাঁ ওকে ওকে ভাই রায়ন ভাই থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা আবারও বলতেছি যারা হচ্ছে আপনারা দেখতেছেন তারা একটু শেয়ার করে দেন যেন হচ্ছে অপররাও যেন শিখতে পারে, ওকে? আচ্ছা তাহলে এবার আসেন আমরা হচ্ছে একটা ম্যাথ করব। ম্যাথটা একটু দেখেন, এই ম্যাথ করে আমাদের আজকের এই ক্লাসটা শেষ হবে। তাহলে ম্যাথটা কি একটু ম্যাথ একটা আপনারা লেখেন, আমি একটু ম্যাথের প্রশ্ন লিখতেছি আপনারা আমার সাথে লেখেন। আচ্ছা
প্রশ্ন করছে এখানে এরকম যে হচ্ছে, আমি প্রশ্নটা দেখেছি, আপনারা দেখে ফেলেন। সেটা হচ্ছে কি যে একজন লোক পায়ে হেঁটে না, পায়ে স্কেট পরে, পায়ে স্কেট পরে 30 ডিগ্রি ঢালু, 30 ডিগ্রি ঢালু তলে নিচের দিকে রওনা হলো। নিচের দিকে রওনা হলো। তারপর লেখা আছে যে তলের সাথে স্কেট, আচ্ছা স্কেট কি সেটা বোঝাবো, সমস্যা নেই, মানে চিন্তা করার কিছু নাই। তলের সাথে স্কেট এর ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক, ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক 0.10 হলে প্রশ্ন করছে তার ত্বরণ কত হবে। তার ত্বরণ কত হবে। অ্যাকচুয়ালি আমরা এই ম্যাথ দিয়ে সব ম্যাথ বোঝাবো। ওকে, তো আমি একটু প্রশ্নটা পড়তেছি যে একজন লোক পায়ে স্কেট পরে 30 ডিগ্রি ঢালু তলে নিচের দিকে রওনা হলো। তলের সাথে স্কেটের ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক 0.10 হলে তার ত্বরণ কত হবে। ওকে, আচ্ছা এটা আমাকে করতে বলছে। এখন যেটা মেইন জায়গা সেটা হচ্ছে ভাই স্কেট। স্কেট জিনিসটা কি? আচ্ছা স্কেট হচ্ছে, আপনারা অনেক সময় দেখে থাকবেন যে রাস্তার মধ্যে দেখবেন যে অনেকে পায়ের মধ্যে আপনার এই যে কিছুটা এমন যে একটা স্যান্ডেল পাওয়া যায় এরকম, যে আপনার ওই স্যান্ডেলের নিচে এরকম মানে জুতা আর কি, জুতার নিচে আপনার এরকম হচ্ছে চাকা থাকে, চাকা দিয়ে সে হচ্ছে স্লাইড করে করে সে সামনের দিকে আগাই থাকে। ওকে, এই যে আমি যখন এখানে পা রাখি, পায়ের নিচে এই জুতার নিচে কি থাকে, আপনার চাকা থাকে না। এই ধরনের যে জুতোগুলো আপনারা আশা করি এজিউম করতে পারছেন বা টিকিট আপনারা দেখছেন যে এই ধরনের যে জুতোগুলো এগুলোকে আমরা কি বলি, স্কেট বলি। ওকে, আচ্ছা তাহলে এবার আসেন যেটা কথা সেটা হচ্ছে যে আচ্ছা, তো প্রশ্নটা আপনারা লিখে ফেলছেন আশা করি। আমি হচ্ছে জাস্ট প্রশ্নটা মুছে, কারণ ম্যাথ করার জন্য জায়গা লাগবে, তো সো আপনারা প্রশ্নটা দেখেন, আমি হচ্ছে ম্যাথ করতে থাকি। আচ্ছা, তো হচ্ছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এমন যে একজন লোক পায়ে স্কেট পরে 30 ডিগ্রি ঢালু তলে নিচের দিকে রওনা হলো। তলের সাথে স্কেটের ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক 0.10 হলে তার ত্বরণ কত হবে। আচ্ছা তাহলে এবার আসেন, তাহলে বলেন তলটা কি ঢালু তল ছিল না, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে যে লেখেন, তার মানে এই হচ্ছে আমার সেই ঢালু তল, বা যাকে আমরা কি বলি হেলান তল, তাই না। তাই এটা কত বলছেন এখানে, যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, লিখলাম। এরপরে হচ্ছে আমাকে কি বের করতে বলছে। আচ্ছা আমি এখন আমার জাস্ট কাজগুলো করবো। তাহলে ধরেন আমি এটাকে আমি সেই স্কিট পরা ব্যক্তিকে দেখাইছি। ওকে, মানে এটাকে আমি দেখাইছি সেই স্কিট পরা ব্যক্তি, ধরেন এটা যদি একটা দেখা এর মনে হচ্ছে এটা মানুষ না, তাহলে বলেন এই ব্যক্তির যে আপনার উদ্দেশ্যে কোন দিকে কাজ করবে, খারাপ নিচের দিকে, সেটা কথা বলুন তো। ডাব্লিউ, যাকে আমরা কি বলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। তাই বলেন আমি এখন এটাকে দুটো অংশে ভাগ করবো না, একটা হচ্ছে এই দিক বরাবর, সরি বাঁকা হয়ে গেছে একটু, একটা হচ্ছে এই দিক বরাবর, একটা কি এই দিক বরাবর, তাই তো। তাহলে আমরা জানি এটা যদি 30 হয় তাহলে এই কোণটা কত হবে 30, তাই না। তাহলে আমরা এটা কি বলতে পারবো, আমরা এই জিনিসটাকে বলবো কত, যে ডাব্লিউ কস থিটা, আমরা জানি যেটা কোণ থাকে তাকে আমরা কি বলি কস থিটা বলি না। তাহলে যেহেতু এটা 30, তার মানে কি এটাকে আমরা বলতে পারবো কি ডাব্লিউ কস থিটা বাকি এমজি কস থিটা, আর বাকিটাকে আমরা কি বলবো বলুন তো, এমজি সাইন থিটা বলবো। তাহলে এটা কি আছে বলুন তো আমার, এমজি সাইন থিটা। আচ্ছা আমরা জানি যে যেহেতু উনি এখানে দাঁড়ায় আছে, তার মানে কি এই তলটা দেখি একটা বিপরীতমুখী বল দিচ্ছে না, কারণ কি আমরা জানি নিউটন থার্ড ল যে ক্রিয়া বলের সমাসন প্রতিক্রিয়া বল আছে। তার মানে আমি কি লিখতে পারবো বলতো, যে এই বল কি আছে আর আছে। ওকে, আর মানে হচ্ছে রিঅ্যাকশন প্রতিক্রিয়া। ওকে, আচ্ছা এখন প্রশ্নের মধ্যে একটা কথা আছে যে উনি নিচের দিকে রওনা হয়েছে, রাইট।
তারপরে কি বলা আছে যে ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক। এখন বলো যে ইনি যে এবার নামতেছেন, ওনাকে কি একটা ঘর্ষণ বল আছে না এর মধ্যে? এখন বলো ঘর্ষণ বলটা কি করে? আমার গতিশীল অবস্থাকে সে প্রতিরোধ করে। তার মানে সে যদি এই বরাবর গতিশীল হয়ে থাকে, তাহলে ঘর্ষণটা তাহলে কোন দিকে কাজ করতেছে? উল্টা বরাবর। কারণ কি, ঘর্ষণের কাজকে আটকানো। সোর্সের ঘর্ষণ বিপরীত দিকে কাজ করে, সে কি এদিকে যাওয়াটাকে সে আটকাইতেছে, রাইট? তাহলে আমরা আচ্ছা তাহলে এখন বলো সে কি নিচের দিকে রওনা হয়েছে না? তার মানে কি সে এখন গতিশীল, তাই তো? তো যেহেতু সে নিচের দিকে রওনা হয়েছে, এর মানে কি মিন করে যে তার মধ্যে এখন কি গতিশীল গতিশীল ঘর্ষণ বল কাজ করতেছে। আবার আবার বলতেছি যে যেহেতু ব্যক্তিটা এই বরাবর রওনা হয়েছে, তার মানে কি সে এবার মানে চলা শুরু করছে, তার মানে কি সে এখন গতিশীল অবস্থায় আছে। তো গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল, এটার নাম কি? আমরা পড়ছিলাম একটু আগে পড়ছিলাম, সেটা কি? গতীয় ঘর্ষণ বল। তাহলে গতি ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? এইদিকে, উল্টা দিকে। সেটা আমরা বললাম তো, আমরা এটাকে আমরা এফ কে দিয়ে প্রকাশ করি, রাইট? আচ্ছা, এবার আমাদের যে আপনার নিউটনের আপনার হচ্ছে যে ফার্স্ট ল, ওকে? আমরা বাচ্চা কাল থেকে পড়ে আসছি, এটা কি যে ভাইয়া আপনার এফ ইজিক্যাল টু এম এ, এটা আমরা পড়ে আসতেছি না? পড়ে আসছি না? আচ্ছা, এই সূত্রের অ্যাকচুয়ালি সঠিক ফর্মটা কি জানেন? সঠিক ফর্মটা হচ্ছে আপনার এরকম যে সামেশন অফ এফ ইজিক্যাল টু হচ্ছে এম এ। সামেশন মানে কি মিন করছে? সামেশন মানে হচ্ছে অনেকগুলা বলের সমষ্টি বা হচ্ছে নেট ফোর্স বা হচ্ছে লব্ধি বল। আচ্ছা, জিনিসটা কেন এখানে সামেশন লিখছি একটু ব্যাখ্যা করি ছোট্ট করে। যে একটু আগে বললাম না আপনার যে এখানে ধরেন একটা কিছু একটা বস্তু আছে, ওকে? আমি এই বস্তুকে এখানে বরাবর একটা সুতা দিয়ে টানলাম, এখানে আরেকটা সুতা লাগাইলাম, ওকে? তো এখানে ধরেন একজন ব্যক্তি আছে দুইজন, এই একজন, এই একজন। আর ধরেন এখানে ব্যক্তি আছে তিনজন, এই একজন, এই একজন, এই একজন, ওকে? তো এই দুজন মিলে ধরেন এই ব্যক্তি টান দিছে এই বরাবর ধরেন হচ্ছে 5 নিউটন বলে, এই ব্যক্তি ধরেন টান দিছে ধরেন হচ্ছে 3 নিউটন বলে, ওকে? আর এখানে একজন দিছে ধরেন হচ্ছে আপনার এই বরাবর, একজন দিলে আপনার 2, একজন দিলে ধরেন হচ্ছে 4, একজন ধরেন দিলে হচ্ছে আপনার 1 নিউটন, ওকে? তাহলে এখন প্রশ্ন করছে যে অ্যাকচুয়ালি বস্তুটা কোন দিকে যাবে। আচ্ছা, তাহলে বলেন এই পাশে আপনার বল কত বলেন তো? টোটাল 5 যোগ 3 মানে কত? 8 নিউটন না? মানে কি 8 নিউটন, রাইট? আচ্ছা, তাহলে আমাকে বলেন এখানে আপনার বল কত বলেন তো? এইদিকে 4 যোগ 2 6, 6 এর 1 কত? 7 না? তাহলে এই পাশে কত বলেন তো? 7 নিউটন। তার মানে কি দেখেন তো? আচ্ছা, আপনি ফার্স্ট অফ অল এগুলোকে যোগ করছেন, এগুলোকে যোগ করছেন না? যোগ করে কি এখন এর উপর অ্যাকচুয়ালি কত বল প্রয়োগ হচ্ছে, এবার কি এটা বিয়োগ করবেন না? যে এই বরাবর টোটাল 8 নিউটন ফোর্স, এবার 7 নিউটন ফোর্স না? তাই বলেন তো কত, মানে তাহলে বলেন তো কতটুকু পার্থক্য হয়েছে? 8 বিয়োগ 7 তাহলে কত? 1 নিউটন ফোর্স না? 1। তাহলে এই 1টা কি এদিকে কাজ করতেছে না? তাহলে বলেন আমি যদিও এখানে অনেকগুলো বল দিয়ে এখানে এদিকে টানতেছি, বাট অ্যাকচুয়ালি এর উপর কাজ করতেছে কত বল বলেন তো? 1 নিউটন। সেটা কোন দিকে বরাবর না? তাহলে বস্তুটা কোন দিকে যাবে? এদিকে যাবে না, তাই না? তাহলে এই যে যোগ বিয়োগ করে আমি কি একটা বল পাইছি না? তাহলে এখানে অনেকগুলো বলের যোগ বিয়োগ হয়েছে না? তো এই যে অনেকগুলো বলের যোগ বিয়োগ হওয়া, এটাকে আমরা কি বলি? অনেকগুলো বলের যোগ হওয়া মানে কি? সামেশন। যোগ বিয়োগ হওয়াটা আমরা কি বলি? সামেশন। তো এর জন্য আমরা এখানে লিখছি যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। আর তাহলে শুধু যদি এরপর তাহলে মানে কি, এখানে জাস্ট একটা বল আছে আর এখানে অনেকগুলো বলের যোগ বিয়োগ আকারে আছে, ওকে? তো এর জন্য আমরা কি বলবো? সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি? এম এ। তো মনে রাখবেন হেলানো তলের ম্যাথের সময় আপনারা অলওয়েজ হচ্ছে এই সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ এই সূত্রটা ইউজ করবেন, ওকে? আচ্ছা, তাহলে আসেন আমরা এটা ইউজ করি। তো ধরেন আমি তাহলে লিখলাম উপরের দিকে যে খুব সিম্পল ভাবে যে ভাইয়া সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এম এ। এখন সামেশন অফ এফটা কি হবে একটু বলেন। দেখেন তো এই বরাবর এই বস্তুটা কি এদিকে নামতেছে না? এদিকে নামতেছে না, তাই তো? তাহলে বলেন কোন বলটা বেশি কাজ করতেছে, এই বলটা নাকি ঘর্ষণ বলটা বিপরীত দিকে? অবশ্যই এই বলটা, কারণ এই বলটা বেশি কাজ করতেছে বলেই কি এই বস্তুটা এবার মানে এই লোকটা এবার চলতেছে, রাইট? তাহলে আমি কি বলবো বলুন তো যে mg sin থিটা মাইনাস এফ কে, ওকে? অর্থাৎ এটা বড় দেখে এটা শুরুতে লিখছি, ওকে? ইজ ইকুয়াল টু, এখন একটা কথা আমাকে বলেন যে ইজ ইকুয়াল টু এম এ তে আছে, তাই তো? এটা তো চেঞ্জ হয়নি। এখন আমাকে বলেন যে এটা কি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বল না? তাহলে আমরা 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 শিখে আসছি একটু আগে শিখে আসছি যে এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইনটু আর, রাইট? তাহলে বলো আমাদের কি তৈরি বলুন তো যে mg sin থিটা মাইনাস কি মিউ কে আর ইজ ইকুয়াল টু কি এম এ, রাইট? এখন আমাকে বলেন আমি যখন কোন একটা ইকুয়েশন সলভ করি আমার কাজ কি? ইকুয়েশনটাকে একদম ছোট মানে পিচ্ছি করে মানে একদম
ছোট ছোট ভাগে ভাগ করা। তাহলে বলেন তার একটা সহজ উপায় কি, কাটাকাটি করা। এখন বলেন আমি এখানে দেখেন এখানেও এম আছে এখানেও এম আছে, বাট এখানে কি এমটা মিসিং না? দেখেন তাই আপনি এখানে এম এম আনতে পারেন কিনা? অবশ্যই আনতে পারেন। কারণ কি, যে এখানে আর আছে, তো আমরা জানি যে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল সমান না। আমরা একটু আগে পড়ছিলাম, একদম শুরুতে লিখছিলাম একটা কথা যে আর ইজিক্যাল টু কি, এখানে এমজি কস থিটা না, এমজি কস থিটা, তাই তো? তাহলে আপনি আর এর মানটা কি লিখতে পারেন, এখানে এমজি কস থিটা লিখতে পারেন। আচ্ছা তাহলে ধরেন আমরা এগুলো মুছে ফেললাম, মুছে ফেলে একটু দেখি। আচ্ছা আমি এটা মুছে ফেললাম, এটা একটা এই পাশে লিখলাম যেটা আপনার এমজি সাইন থিটা। ওকে, তাহলে এখানে আসেন। তাহলে আমার এই পাশে কি আছে, এমজি সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু কি আর না, আর মানে কি বলুন তো, আমি পাশে লিখলাম এমজি কস থিটা, তো কস থিটা ইজ ইকুয়াল টু কি বলুন তো, এম এ। দেখেন তো এখানে এম এখানে এখানে এম না, তাহলে এম কাটা এম কাটা এম কাটা, তাই তো? তাহলে এবার আসেন, আমার কি এ লাগবে না? দেখেন আমার কিন্তু চলেই আসে। তাহলে আমার দেখেন তো কি হয়, দেখেন তো যে আপনার এখান থেকে জি কমন দেন, তাহলে আমার কি থাকে বলুন তো, যে এ ইজ ইকুয়াল টু জি কমন দেন, তাহলে কি থাকে বলুন তো, যে সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু কস থিটা। এখন জাস্ট মানগুলো বসাতে আমার আনসার শেষ। এখন মানগুলো কি বলুন তো, জি মান কত 9.8, সাইন থিটা মধ্যে থিটা কত 30 ডিগ্রি না, 30 ডিগ্রি, মাইনাস মিউ কত, মিউ কে দেওয়া আছে কত 0.10, তাই তো 0.10। বাই দ্য ওয়ে মিউ কে কিন্তু আপনার কোনো রকমের একক নাই, কেন না আমি একটু পরে বলবো। ওকে, যে ইনটু আর cos কি cos 30। ওকে, তো আপনারা এগুলোর মান যোগ বিয়োগ করেন, দেখবেন আপনাদের আনসার আসবে হচ্ছে এরকম যে 4.05 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ আমরা জানি এর একক কি, এটা না? আচ্ছা, তো আমার এই ধরনের অ্যাকচুয়ালি দোকটাই করবার নামবে। ওকে, এই ছিল আপনার অ্যাকচুয়ালি এইগুলো, এই ম্যাথই অ্যাকচুয়ালি সবচেয়ে মানে ভালো ম্যাথ, যে ম্যাথ দিয়ে আপনারা সব রকম অ্যাকচুয়ালি আনসার পেয়ে গেছেন। আমি আপনাদের অনেকগুলো আনসার দিয়ে দিয়েছি। এখন আপনারা এটা যে ম্যাথ দেবেন তাই সহজ লাগবে। ওকে, আচ্ছা, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। জাস্ট আমরা একটা কথা একটু বলি, যে কেন মিউকে বা হচ্ছে যে আপনার ঘর্ষণ গুণাঙ্কগুলো কেন হচ্ছে আপনার একক নাই, একটু বলি। আচ্ছা মিউকে মানে, আচ্ছা আমরা মিউ করতে হয়েছে বলুন তো, এফ কে ইজ ইকুয়াল টু কি, মিউকে ইন্টু আর না? তাহলে বলুন তো মিউকে মানে কি? মিউকে মানে হচ্ছে এফ কে বাই আর, রাইট? এখন বলেন এফ কে এটা একটা ঘর্ষণ বল, আর এটা কি প্রতিক্রিয়া বল না? তার মানে এটাও বল এটাও বল, তাহলে বলেন বলের একক কি, নিউটন না? তাহলে এটাও নিউটন এটাও নিউটন না? তাহলে বলেন নিউটনের কাটা। তাহলে বলেন মিউকে বা হচ্ছে মিউকে হোক মিউ এস হোক, দুটোর জন্য সেম। এই ঘর্ষণ গুণাঙ্কের জন্য আমার কোনো একক আছে না, তো এই কারণে আমি এখানে 0.10 প্রশ্ন মধ্যে বলে দিচ্ছি, এখানে কোনো একক নাই। তো ভাইয়া এই ছিল অ্যাকচুয়ালি আমার হেলানো তল সংক্রান্ত অনেক কথাবার্তা, যে এই কথাগুলো মানে কোথাও বলে না, বাট এগুলো হচ্ছে খুবই দরকার, খুবই দরকার। থিটা জিনিসটা বুঝে না, মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক গতি ঘর্ষণ গুণাঙ্ক এগুলো অ্যাকচুয়ালি মানে অনেকে বুঝে না। তো আমি চেষ্টা করলাম হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে কথা। তো তো আপনারা সবাই ভালো করে পড়াশোনা করবেন, আর হচ্ছে ভাইয়ের জন্য দোয়া করবেন। ওকে, তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।